আপনার হোল ইউটিউব ক্যারিয়ার লাইফে সবচেয়ে বেশি ইনকাম কত টাকা এক মাসে? 5 লাখ টাকার মতো ছিল। ও ভাই, হ্যাঁ, তুমি তো ভাই জানো না তাই। রিসেন্টলি ডেট টেট কাউকে করতেছেন নাকি? হ্যাঁ, বুঝতে পারতাছি যে তুমি আমার কিয়নের আগেই সবকিছু বইলা দিবা ভাই। আর যদি বিলিয়নার হতে চাও, বিলিয়ন মানুষের প্রবলেম সলভ করো। এর মধ্যে কিন্তু তালহা ভাইয়ের সাথেও দেখা হয়েছে, ওটা পরে বলবো। মানে আচ্ছা ওটা আচ্ছা, ফ্রি ফায়ারের অডিয়েন্স গুলো একটু ইম্যাচিওর টাইপের। হ্যাঁ। ওই যে ভাই অনেক মারা লাইফে খাইছি, এখন আর ওইগুলা কিছু মনে হয় না। ক্লোজ ফ্রেন্ড চায় যে আপনি ভালো হোক, বাট তার নিজের থেকে না। ভাই এদের দেখে আমি বুঝতে পারি, বুঝছেন ভাই, যে এদের পূর্বপুরুষদের কেন ব্রিটিশরা প্রায় 200 বছর ধরে শাসন করতে পারছে। র্যান্ডম অ্যানিমেশনের কথা যদি বলি, সে কমিউনিটির জন্য কিছু একটা করা উচিত। সে চাইলে কিন্তু পারে, তার কাছে অডিয়েন্স আছে। আমার মনে হয় সে অ্যানিমে দেখে না। এখন এরকম উল্টা পাল্টা টাইটেল। সবকিছু সবার জন্য না। তো আমি অন্যদিকে ফ্রিল্যান্সিং শুরু করলাম। $40। তারও কম, 30। তারও কম। হ্যাঁ, ওয়াও ব্রো, থাক ভাই, আর শুনতে চাই না। ঠিক আছে, লাস্ট 28 দিনে দেখলাম আমার প্রায় 9 লাখের মতো ভিউ। লাস্ট 28 দিনে আমার এত অকওয়ার্ড লাগতেছিল, জানেন, এই যে আপনি যেভাবে এইভাবে রিয়াকশন দেন না থাম্বনেইলের জন্য, এত অকওয়ার্ড লাগতেছিল ভাই, আমি এক্সপ্রেস করতে পারবো না। মানে আগের থেকে না শান্ত হয়ে গেছি। তোমার নাম শান্ত, আচ্ছা ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, তো আমার নাম লাইফটা শান্ত। শান্ত হয়ে গেছে। এটা নিয়ে অনেক মিমস ফেস করছি ভাই লাইফে। স্যারও ক্লাসে পড়ানোর সময়, এই তোমরা একটু শান্ত হও, সবাই আমাদের তাকায়, একটু হাসেন। আপনি ফার্স্ট, তালহা ভাই আমার থেকে অ্যানিমে দেখা তারপরে শুরু করছে। আরে ভাই অবস্থা। আমি তালহা ভাইয়ের থেকে আগে 1 মিলিয়ন হিট করছিলাম। হয়েছে কি, তালহা ভাই আমি যে সময় ডাউন ফিল করি, পুশ মারে আমারে। এই দিক থেকে তালহা ভাই ফ্রেন্ড ব্লেসিং। বাংলাদেশের যে কমিউনিটি আছে, অ্যানিমে কমিউনিটি, তার থেকে আমার কমিউনিটি স্ট্রং বেশি। দেখবা যে আর 1 বছরের মধ্যে অনেক ক্রিয়েটার আসবে, অনেক ক্রিয়েটার আসবে যারা গেমিং এর, অনেক ক্রিয়েটার আসবে যারা রোস্টিং এর। এই ফ্রি ফায়ার দেখবা যে বিলুপ্ত হওয়ার পর্যায়ে থাকবে। ওই চ্যানেলগুলো সব অ্যানিমের দিকে, সব না মানে 50%। হ্যাঁ, এখন না হয় গেমিং চালাইতেছে, কিন্তু যখন গেমিং চলবে না, দেখবে এইগুলো সব অ্যানিমের দিকে আসবে। আসলে হইবে কি, ভালোই হবে, আমাদের জন্যই ভালো হবে। কারণ এই ইন্ডিয়ায় দেখো না, তালহা ভাইও কিন্তু গেমিং ক্রিয়েটার ছিল। এখন তালহা ভাই টপ ক্রিয়েটারের মধ্যে ইন্ডিয়া একজন আছে। 2019 থেকে 2023-24 পর্যন্ত আমি এই একটা ফেজের মধ্যে ছিলাম, যেখানে আমি যা করি পিছনে চলে যাই। আমার ওই হিসামের সাথে এই হিসামের কিন্তু হিউজ ডিফারেন্স। তো এই পর হলো কি, আমার ওই যে 2টা চ্যানেল ছিল, 2টা হ্যাক হয়েছে ভাই। তুমি ফেসবুকে যাওয়া, ফেসবুকেরটা কি তুমি কমিউনিটি মনে করো? তো এরকমই ভাই, আমি ইউটিউবটা সিরিয়াস নেওয়ার জন্য এই টিউশনিটা ছেড়ে দিছিলাম। আমার একটু লাগে যে আমার বয়স হয়ে গেছে বেশি। মানে আমার এরকম লাগে। আমি কালকেও একজন আমি গ্রাফিক ডিজাইনে যত নলেজ আছে সব ওই থাম্বনেলের উপর চিপকাই দিছি। ঠিক আছে, ব্রাইটনেস বাড়াই, ঠিক আছে। একটা লেখছে হেটার্স কিনা আই ডোন্ট নো, বা স্প্যামার কিনা তাও যায় না, বুঝতে লাইভ থেকে বের হয়ে যা, তো ফেস দেখতে ইচ্ছে করছে না। এখন ওই সময় যেই শালা এসে আমাদের গালি মারতো, কোনো কিছু বলতে 4 জনে মিলে যেই গালি দিতাম, আর ওই সময় এমন গালি দিতাম ভাই, উপরে আমার যে বাড়িওয়ালা আছে, এর সকালে এসে বলতো, ভাই ও এত রাতে কারে গালি দেয়। ঠিক আছে, বোঝা যাবে না যে আপনি একটু ইন্ট্রোভার্ট টাইপের। আর মেয়েরাও এটাই বলে ভাই। পডকাস্টেও দেখছি। মেয়েরাও এটাই বলে ভাই। মানে কি বলবো, যাই হোক। আমরা হিসাম ভাইকে অনেক কোশ্চেন করব, ঠিক আছে, তার পার্সোনাল লাইফ, সে কবে কি কয়টা রিলেশন করছে, বিয়ে টিয়ে। শিওর ভাই, করো, শুরু করো। ওকে, সো হ্যালো এভরিওয়ান, টুডে উই হ্যাভ হিসাম টক্স আউট অ্যানিমে। আমার মনে হয় না তোমাদের পরিচয় দিতে হবে ভাইকে, ভাইকে তো পুরো অ্যানিমে কমিউনিটি চিনে গেছে, ঠিক আছে। তো আজকে আমরা ভাইয়ের থেকে আর কি ভাইয়ের একটু পার্সোনাল লাইফ সম্পর্কে জানবো, যতটুকু বলা যায় আর কি। তারপর আপনার ইউটিউব জার্নি কিভাবে শুরু হলো, অ্যানিমে কিভাবে দেখা শুরু করলেন, অ্যানিমে ইউটিউবই কেন, অন্য ইউটিউব কেন শুরু করলেন না, এগুলা। তারপরে বাংলাদেশের অ্যানিমে কমিউনিটি প্লাস আমাদের যেই টেডিশন হাবিজাবি আছে, এগুলো নিয়ে কথা বলবো। সো আজকের পডকাস্টটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, স্পেশালি হিসাম ভাইয়ের হিউজ এক্সপিরিয়েন্স আছে অ্যানিমে ইউটিউবিং নিয়ে, ঠিক আছে। আমরা এই ফিউচারে যে 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখে যাবো, হিসাম ভাই অলরেডি সেগুলো এক্সপিরিয়েন্স করে আসছে, ঠিক আছে। সো আমরা হিসাম ভাই থেকে শিখবো যে স্পেশালি নতুন যারা অ্যানিমে ইউটিউবার আছে তাদের জন্য বেশ কিছু সাজেশন থাকবে। সো পডকাস্টটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ব্রো, থ্যাংক ইউ, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভাই আমাকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য, যে আমাকে মানে আমি ওর দিয়ে এরকম যে মনে করছে, এই জন্য অনেক। সো কেমন চলছে আপনার দিনকাল?
হ্যাঁ ভাই, দিনকাল তো আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করতে হয়, কারণ আমার 2025 অতটা ভালো শুরু করি নেই। আমি চাইছিলাম যে ওই যে আছে না যে ইনস্টাগ্রাম রিল দেখে বা মানুষের হ্যাঁ পোস্ট দেখে যে আমি নতুন বছরে নতুন করে শুরু করব। আমিও চাইছিলাম যে সবকিছু ঠিক আছে, অনেক হ্যাঁ হ্যাঁ লেজিনেস করছি, কিন্তু এবার কিন্তু একদম প্রথম মানে মাসটা শুরু হয়েছে জানুয়ারি, তখনই ভাই মানে পুরা আমার লাইফটায় মানে মাসটার মধ্যে আমি 3টা জিনিস একদম বলতে পারতাছি না, হুম কিন্তু হুম আমি একদম পিছয়ে পড়ছিলাম। কিন্তু ওই যে ভাই অনেক মারা লাইফে খাইছি, এখন আর ওইগুলা কিছু মনে হুম। হয় না, এখন স্মুথ চলতেছে, এখন আবার রিকভার করে চলতে না, পারছি। শুরু শুরু থেকে কিন্তু ভাই এরকম সবারই কম বেশি থাকে যে একটা পাম্প আপ এই এই বছর এই দিস ইয়ার উইল বি মাইন, আমিও তো একদম হ্যাঁ। ডেট দিই ঠিক আছে যে দিস ইয়ার উইল বি মাইন, কিন্তু দিন শেষে সবারই ফাটে। তোমার আর কেমন চলতেছে, মানে তুমি ঠিক আছে সবকিছু? হ্যাঁ আমার তো এই সেমিস্টার ফাইনাল শেষ করলাম, অনার্স শেষ, সম্মানের শেষ। এখন একটু এই ডিফেন্স আছে আর পড়ালেখা ভাইবা আছে দিয়ে তারপরে ফ্রি, তখন ভাবছি যে ইউটিউবটাকে আর একটু সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করব। সিরিয়াসলি নিবা ভাই? ঠিক আছে, ওই ব্যাপারে আমরা কথা বলবো না, প্যারা নেই। এই ব্যাপারে আমরা পরে কথা আস্তে আস্তে। বলবো যে কেন সিরিয়াস নেওয়া উচিত না। সো ভাই আমি জানি যে আপনি পার্সোনাল লাইফ নিয়ে বেশ কিছু জিনিস শেয়ার করতে চান না, কিন্তু কমিউনিটিতে আপনাকে নিয়ে একটা ক্রেজ আছে ঠিক আছে, সবাই দেখে আপনার ফেস টেস দেখে যে ঠিক আছে এটা অন্যান্য অ্যানিমে ইউটিউবারদের থেকে একটু আলাদাভাবে ভিডিও বানায়, নিজের অপিনিয়ন শেয়ার করে, কিন্তু হুম। এই ব্যক্তিটা কে, কই থেকে আসছে, অনেকে এটাও জানে না যে আপনার আগে কি কি ইউটিউব চ্যানেল ছিল। সো তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। হ্যাঁ, বুঝতে পারতাছি যে তুমি আমার কিয়নের আগেই সবকিছু বইলা দিবা ভাই। বাট ঠিক আছে, যারা আমার চিনো না, আমার নাম হিসাম, আর আমি একজন নর্মাল মানুষ। আমার অত কি আছে না আছে ওটার ব্যাপারে বলার দরকার নাই, আমি অতটা আমি শেয়ারও করতে চাই না। আমি কোনো সময় ওরকম বলি না যে আমার এই ছিল ওই হুম ছিল। হুম হুম আমি বর্তমানে যেটা আছে আমি ওটাই মানুষকে দেখাইতে চাই, আর ওটার জন্য মানুষ আমাকে ভালোবাসলেই আমি স্যাটিসফাইড। বাট যদি আমি স্টার্ট করছিলাম মনে করো 2025-এ, হুম হুম হ্যাঁ না 2025 না, 2015 আর কি, হুম আজ হুম থেকে প্রায় 10 বছর আগে। তো ওই সময় আমি হচ্ছিলাম সবে কলেজের দিকে উঠছি, ঠিক আছে। আচ্ছা কলেজে উঠছি, ডিপ্লোমা শুরু করছিলাম এরকম একটা কিছু। আর তখন মানে আমার ওই যে আগে ফোন ছিল না, সিম্ফনির ফোন ছিল, হ্যাঁ হ্যাঁ তারপরে রবি সিমে 12টা থেকে 4টা পর্যন্ত নেট কিনলে ওইটা বেশি নেট পাওয়া যেত, কিন্তু দামটা কম ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর স্পিড ওই একটু সময় কম পকেট ছিল মানি, বাট দাম কম হ্যাঁ ছিল। হ্যাঁ, ওই সময় তো পকেট মানি বলতে কিছুই হ্যাঁ ছিল হ্যাঁ না, ওই 2-1 টাকা দিত স্কুলের, ওইটা বাঁচাই তারপর কিনতাম। হুম কিনে দেখতাম, নাটক ঠাটক ডাউনলোড করতাম। তারপরে এরকম দেখতে দেখতে একদিন ইউটিউবের মধ্যে দেখি কি যে হাউ টু মেক মানি ফ্রম ইউটিউব, এরকম একটা কিছু, ঠিক আছে। তো দেখতে দেখতে দেখি যে ভাই ইউটিউবে আপলোড করলেই টাকা, কিন্তু ওরা যেরকম দেখাইছে যে নিজের ফেস লাগবে, ভয়েস লাগবে, আমি তো ওইখানে ডিমোটিভেট হয়ে গেছি যে ভাই কিরে এইটা কেমনে, আমি তো জীবনে ফেস দিলে ভাই আমি শেষ, আমি হুম ঘামাইয়া ওই সময় কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে আমার। তো এরপর দেখলাম যে সালমান মুক্তাদির ওরা ভিডিও বানাইতেছে, রাস্তায় গিয়া নাচে, হুম ঠিক আছে। ওটা ওটা অনেক একটা হিউজ জিনিস যে রাস্তায় গিয়ে নাচে, ভাই কি হুম হুম পরিমাণে কনফিডেন্স এদের। তো আমার ওইখান থেকে একটু শখ জাগছিল, ওইখান থেকেই আমার মূল আমার ইউটিউবের জার্নি, যে আমি আজকে নাচতে না পারলেও হুম হুম সমস্যা নেই, কিন্তু আমি এই লাইনেই থাকবো। তারপরে আস্তে আস্তে আমি কপি পেস্ট মানে যেটাই মানুষ হুম শুরু হুম করে আর কি, অন্যের ভিডিও আপলোড করা শুরু করলাম, হ্যাঁ বুঝি হ্যাঁ নাই। তো ওই সময় হয়তো কি একটা ভিডিও আপলোড করলি ওই ভিডিওতে ভিউজ আসলেই টাকা। ও এখনকার মতো অত ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া ম্যাট্রিক্স ছিল ছিল না না, ওই যে 4,000 ওয়াচ ঘন্টা এটা কিছুই কিছুই ছিল লাগতো না, না। ও কিছুই লাগতো না, ডাইরেক্ট টাকা। বাহ। তো ওইটার মধ্যে কিছু টাকা ইনকাম করছিলাম আমি, কিন্তু হুম ইন দি এন্ড ওটা কপিরাইটের জন্য চলে গেছে। হুম হুম এরপর আমি ভাবলাম যে না ভাই, এটা দিয়ে আর হইতেছে না আমার দ্বারা, এটা এই কপি পেস্ট আর হবে না। তো একদিন আমার সামনে আসলো কি একটা ভিডিও আসলো যে ইন্ডিয়ান একটা ভিডিও আসছে, ঠিক আছে, হুম হুম হিন্দি। ওটার মধ্যে হয়েছে গেস দ্য সং বাই ইটস লিরিক্স, হুম লিরিক্স গেস করে, লিরিক্স উপরে লেখা উঠবে ভিডিওর মধ্যে, ওই লিরিক্স গেস করতে হবে যে কোন গানের, কোন হুম বলিউড গানের। তো এই জিনিসটা দেখে তো আমি ভাবলাম ভাই আমরা কিন্তু কম বেশি সবাই কিন্তু বলিউড সং টং শুনি, হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে, সবাই শুনে। বিশেষ একটা করে ট্রেলার ওই বের হইলে, 15-16 দিকে তো একটা ট্রেন্ডই ছিল বলিউড নিয়ে হ্যাঁ একদম। হ্যাঁ, তো আমি চিন্তা করলাম ভাই এটা তো আমি পারবো, এটা তো এমন কিছু না, হুম আহামরি কিছু হুম না। আমি এই যে ক্যামতাসিয়া দিয়ে এডিট ফিডিট করতাম, হ্যাঁ একটা নর্মাল একটা পিসি ছিল, ওইটা দিয়ে আমি শুরু করলাম যে আমি ও যেটা বানাইছে আমি ওই রকমই অন্য সং দিয়ে বানাইছি, কিন্তু একদম সেম, ঠিক আছে, একদম সেম।
ভিডিওটা ছাইরা পরের দিন এরকম বিকালের দিকে মানে খুলছি, ওই যে কলেজ থেকে আইসা ইউটিউবের মধ্যে ঢুকছি, দেখি যে 11,000 ভিউজ। ও ভাই, আমি তো ঠিক আছে ভাই, নাইস নাইস। Nice. এরপরে থেকে শুরু ভাই। ওইখান থেকে আস্তে আস্তে যখন মনে করে একটা তুমি ইউটিউব চ্যানেল খুললে একটা নিশের উপরে, ওটা কিন্তু ডাইভার্ট হয়ে যায়, হ্যাঁ অডিয়েন্সই তোমাকে অন্য রাস্তায় নিয়ে যাবে, এরকম হয়। তা আমার সাথে ওইরকম হয়েছে। আমি আস্তে আস্তে ওরা যেটা পছন্দ করে, গেস দ্য সং উইথ ইমোজি, তারপরে সং ভাইন্স, সিচুয়েশন ওয়াইজ একটা মনে করো যে তুমি স্কুলে যাচ্ছ, এটার সিচুয়েশন একটা গান লাগাই দিলাম। তো এই টাইপের আমি বানানো শুরু করলাম। তো আস্তে আস্তে 1 লাখের পরে 1 মিলিয়ন হইলো, 1 মিলিয়নের পরে 1 মিলিয়ন কত 1.4 সামথিং মিলিয়ন হয়েছিল। অ্যান্ড ওটার মধ্যে আমি একটা ওই যে পিছনে ওই যে প্লে বাটন দেখতেছো, ওইটা একটা পাইছিলাম আমি, ওইটা প্রথম ছিল ভাই। ওইটার ফিলিংস অন্যরকম। এখন আমি 1000টা পাইলেও ওইটার ফিলিংস আসবে না। গোল্ডেন প্লে বাটন পাইলে ওইরকম ফিলিংস আসবে না, আসবে না। না, ওইটার ফিলিংস ভাই 100 কেও না, আমি বলবো 100 কেটাও অনেক। ওই ফিলিংস না, ওইটা ভাই অন্যরকম নস্টালজিয়া হিট করতেছে আমারে। সো তো এরপরে চ্যানেল গেল, ওইটা মানে কপিরাইট স্ট্রাইক দিছিল টি সিরিজ, তো আমার ওই চ্যানেলটা শেষ। তো আমার মেইনলি এখান থেকেই হিন্দি বা ইন্ডিয়ান ওই নিশে ঢোকা, ঠিক আছে, বুঝতে পারছো? তারপরে আমি কি করলাম, ওই চ্যানেলটা থাকা অবস্থায় পাবজি আসা শুরু করছিল, পাবজি মোবাইল, অনেক ক্রেজ, ওরা ডায়নামো ওরা খেলতো। তো আমি ওই সময় চিন্তা করলাম যে ভাই গেম টেম শুরু করা যাক। এর মধ্যে কিন্তু তালহা ভাইয়ের সাথেও দেখা হয়েছে, ওটা পরে বলবো। মানে ওটা আমি আগে জার্নিটা বলি। তো এরপরে আমি ওই একটা পাবজির একটা ভিডিও, মানে পাবজি খেলবো লাইভে, এটার একটা চ্যানেল খুললাম। তো ওই চ্যানেলটা তো শেষ, কিন্তু আমার এই গেমিং চ্যানেলটা ছিল, ওটার মধ্যে আমি অনেকদিন কন্টিনিউ করছি, কিন্তু ওইরকম লাক ফেভার করে নাই, হালকা পাতলা চলছিল, কিন্তু ওইরকম ভালো চলে নাই। কিন্তু ওই চ্যানেলটা হইলো কি একদিন হ্যাক হয়ে গেছে, ঠিক আছে। ওই চ্যানেলটা হ্যাক হয়ে যাওয়ার পর আরো একটা চ্যানেল খুললাম। তালহা ভাই বলছিল ভাই খুলো খুলো। তালহা ভাই আমার হয়েছে কি, তালহা ভাই আমি যে সময় ডাউন ফিল করি পুশ মারে আমারে, এই দিক থেকে তালহা ভাই ফ্রেন্ড ব্লেসিং। হ্যাঁ, আমি তো এই জন্য বলি যে তালহা ভাই কামের সময় থাকে, ঠিক আছে। তো তাল্লা ভাই খুইলা, তো তাল্লা ভাই পুশ দিল। তারপরে আমি ওই ফ্রি ফায়ার, তাল্লা ভাই তো ফ্রি ফায়ার খেলতো, আমিও ফ্রি ফায়ারের দিকে গেলাম। কিন্তু পরে দেখা গেল যে ভাই যে জিনিসের প্রতি ইন্টারেস্ট থাকে না, ওটা কন্টিনিউ করা সম্ভব না। আমি জাস্ট ভিউজের ভাই, আমার ওই হিসামের সাথে এই হিসামের কিন্তু হিউজ ডিফারেন্স, মেন্টালি ফিজিক্যালি সব দিক থেকে হিউজ ডিফারেন্স আছে। এটাই স্বাভাবিক, কারণ ওই হিসাম যে জিনিসগুলো ফেস করছে, এই হিসাম তার থেকে আরো বেশি এক্সপেরিয়েন্স। সেটা তো আছে, কারণ আগে করতাম কি, আগে হয়তো কি আমি ভিডিও বানাইতাম, পরের ভিডিওটা এর থেকেও বেটার লাগবে, ভিউজ আসা লাগবে বেশি, যে কোনো কিছু ক্রিঞ্জ হোক আর যা হোক আমার বেশি ভিউজ লাগবে, এটা ছিল আগের টেন্ডেন্সি। কিন্তু এখন পুরোপুরি ডিফারেন্ট, ভাই। সো এরপর হইলো কি, ওটা ভালো চলা শুরু করছিল, ঠিক আছে। আমি একটা নতুন কন্টেন্টই বের করছিলাম, মানুষকে সুপার চ্যাট দিতাম, দিয়ে মানুষকে ট্রল করতাম, এই টাইপের আর কি। হ্যাঁ, তো ওই ট্রেনিংটা আপনি শুরু করছিলেন? হ্যাঁ, ওইটা আমি শুরু করেছিলাম। এই যে এখন যারা করে না, এরকম অনেকে জানে না, এটা আমি শুরু করেছিলাম। তো এরপরে হলো কি, ওটা তো ভালো লাগলো না, বুঝছো। ওই যে ওদের অডিয়েন্স গুলা, ফ্রি ফায়ারের অডিয়েন্স গুলো একটু ইম্যাচিওর টাইপের, ওটা আমার সাথে যায় নাই। তো আমি পরে দেখলাম যে আমি কন্টিনিউ করতে মোটিভেশন হারাই ফেলছি। তো আমি বসে ছিলাম, আর কি করব, তো চিন্তা করলাম যে আমি অ্যানিমে তো দেখি, তো অ্যানিমে নিয়েই ভিডিও বানানো যাক, অ্যানিমেটাই এটার মধ্যে সুইচ করে দিই। ও সময় ভাই কিন্তু তালহা ভাইও শুরু করে নাই, আর অ্যানিমেও কিন্তু অতটা পপুলার ছিল না ইন্ডিয়ায়। তো আমি কি করলাম, অ্যানিমের দিকে হালকা হালকা সুইচ করলাম। আমি ভাবছিলাম যে অতটা বেশি কিছু হবে না, কারণ আমার তো অডিয়েন্সই সব ওই দিকের, ঠিক আছে, গেমিং এর। অ্যানিমে কেই দেখবে, অ্যানিমে তো দেখবে না কেউ। তো আমার ভিউজও কম আসতেছিল, আর আমি ওই যখন মনে চাইছে ভিডিও বানাইছি, মাসে 1-2টা ভিডিও বানাইতাম, এরকম আপলোড, মানে এরকম চলতো। আর এর মধ্যে হয়েছে কি, আমি আরো একটা বাংলা চ্যানেলও খুলছি, ঠিক আছে, বাংলা অ্যানিমে মানুষকে দেওয়ার জন্য। ওটার নাম ছিল পয়সা, ওই চ্যানেলটার নাম দা ওজি চ্যানেল। ফেসবুকে মাঝে মাঝে দেখি, এখনো কিন্তু ট্রেন্ডে থাকে। তো ওইটা চলতেছিল, ওইটাও প্রায় 1,500-2,000-এর মতো সাবস্ক্রাইবার ছিল, কিন্তু এতটা আমি ফোকাস ওইদিকে দেই নাই, আর আমার কন্টেন্টও ওইরকম আহামরি ছিল না। আমি আসলে সত্যি কথা, আমি আগের ভিডিও আমার কাছে আছে, আর আমি দেখি যে কন্টেন্ট হিসেবে ঠিক আছে, কিন্তু অ্যালগরিদমের জন্য ঠিক নেই।
ঠিক আছে, কারণ ওখানে করতাম কি আমার ফেসটা এমনই ছিল, মাঝে কোনো কিছু চলতো না, শুধু আমি কথা বলতাম, ও বুঝতে পারছো? হুম হুম সো এই জন্য মানুষ একটু এখন মনে করে আমি যদি কোনো কিছু নাও করি আমার অডিও থাকলেও মানুষ মোটামুটি শুনবে দেখবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই সময় তো আমার চিন্তা না মানুষ। হুম তো এই পর হলো কি আমার ওই যে 2টা চ্যানেল ছিল, হুম। 2টা হ্যাক হয়েছে ভাই আরে একসাথে? একসাথে। আরে ভাই এরপর তো আমি পুরাই ডিপ্রেসড, আর আমি বলছি যে ভাই এত মারা খাওয়ার পর আমার দ্বারা এই জিনিস আর হবে না, পসিবল না। আমি মনে করি মানে আমি গিভ আপ করি না, আমি এতদিন কিন্তু করি নাই, হ্যাঁ হ্যাঁ চলতেছিল কিন্তু। কিন্তু আমি মনে করি যে ভাই মানুষেরও অ্যাকসেপ্ট করতে শিখতে হয় যে কোন সময় গিভ আপ করা উচিত। তো আমি এটাই মনে করছিলাম যে ভাই সবকিছু সবার জন্য না। তো আমি অন্যদিকে ফ্রিল্যান্সিং শুরু করলাম, হুম দেখলাম কেমন কি, তারপর অন্য দিকে আমি ছোটাছুটি শুরু করলাম, কিন্তু ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন বাদই দিছি, একদম একদম অফ ছিল। এই তালহা ভাই কোন দিন যেন আইয়া আমার কল দেয়, এমনি কথা বলতাম না, ঠিক আছে, কল দিয়ে আমারে বলে ভাই শুরু করো বাংলায়। আরে ভাই হবে না, আর হবে না ভাই, সবকিছু ছাইরা দিছি, এখন পিসিও অন করি না ঠিক মতো। তো দাদা ভাই বললে যে ভাই লাস্ট টাইম লাগলে তোমার সাথে তুমি 1 মাস ভিডিও বানাও, 1 মাস তুমি ভিডিও বানাও, লাগলে তোমার সাথে আমি প্রতি শুক্রবার আমরা দুইজনে স্ট্রিম করব, ঠিক আছে, কথা বলবো এনিমে নিয়ে, তুমি 1 মাস ট্রাই করো। তখন আমি বললাম ঠিক আছে ভাই 1 মাস আমি ট্রাই করবো, 1 মাসে আমি 30টা ভিডিও দিব, ঠিক আছে। এরপর আর আমার কিন্তু কিছু বলতে পারবা না। আর তারপর তো তারপর তো যখন আসলো, তারপর যেখানে এখন তালহা ভাই সে চাইরা দিছে বাংলায়, আর আমি আছি। হ্যাঁ আমি অবাক হলাম যে আপনি তালা ভাইয়ের আগেও অ্যানিমে নিয়ে শুরু করছিলেন ভিডিও, আপনি ফার্স্ট। তালহা ভাই আমার থেকে অ্যানিমে দেখা শুরু করছে। আরে ভাই অবস্থা, কিন্তু এটা খুবই একটা হার্ট ব্রেকিং একটা অ্যানিমে ইউটিউবারের জন্য, তাও আবার একসাথে 2টা চ্যানেল, এরপরে মোটিভেশন রাখা ভাই একেবারে অনেক আমাদের tough। টিজে ভাই একটা চ্যানেল খুঁয়ে ও একদম তো শেষ। ব্রেকআপ স্টোরি হয়ে গেছে। তারপর ওর চ্যানেলটা আমি কিন্তু চিন্তা অতটা করি বড় ছিল না বা অতটা ছিল না, কিন্তু আর ওর ভিডিওগুলো হারানোর পর তারপরে আমিও ওটাই বলি যে এই যে আমাদের কিছু ওজি ক্রিয়েটর আছে কমিউনিটিতে, হিসাম ভাই আছে, আপনার কথা বলি, তারপরে এই যে আমাদের ফেরদৌস ভাই আছে, এদের ফেরদৌস থেকে ভাই। আসলে এই জিনিসগুলো এদের শেখা উচিত, যে ইয়াং জেনারেশন গুলো আছে, আকানো, টিজে, ঠিক আছে, এরা যারা আছে। তো এর আগে আমি এখানে নারুটো কিন্তু ভালো রোল প্লে করছে ভাই, হ্যাঁ, নেভার গিভ আপ, ওর কথা নারুতো মনে পড়ে অনেক। নেভার গিভ আপ হ্যাঁ। মাইন্ডসেট। তো টকিং অ্যাবাউট নারুতো, অ্যানিমে দেখা কিভাবে শুরু করলেন? ও ভাই ও, এটা আমি মনে করি যে ভাই আমার লাইফের ওয়ান অফ দা, বাড়াই বলা হবে একটু, কিন্তু মনে করি যে ভালো ডিসিশন ছিল এটা, ঠিক আছে। একদিক থেকে ভাই দেখো সব ডিসিশনের একটা ভালো একটা খারাপ খারাপ দিক থাকে, দিক হ্যাঁ। আছে। ভালো দিকটা হলে আমি অনেক কিছু শিখতে পারছি, খারাপ দিক হলো অনেক টাইম ওয়েস্ট হইতেছে আমার, ঠিক আছে। কিন্তু ওই ওয়েস্ট টাইমটারও আমি ইউটিউব ভিডিও বানাই লাগাইতেছি, তো ঠিক আছে, আমার জন্য ঠিক আছে। তো এটাও হচ্ছে আমার এক সাবস্ক্রাইবার আমাকে ওই যে যেটা প্রথমে শুরু করছিলাম না, ইন্ডিয়ান কন্টেন্ট ছিল, 1 মিলিয়ন হয়েছিল, একদিন আমাকে একজন কমেন্ট করছিল, ওটা হচ্ছে একটা ভিডিওতে মেবি কমেন্ট করছিল যে ভাই এত বড় একটা প্যারাগ্রাফ লিখছে, ঠিক আছে, তো যে এত বড় লিখছে তার তো কমেন্টটা পড়াই উচিত, পড়া আমার ওই উচিত, জন্য হ্যাঁ। নজরটা গেছে। অনেক লিখছে, অনেক রিকোয়েস্ট করছে, ভাই তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে, তুমি এই করবা সেই করবা, ঠিক আছে, প্লিজ একবার দেখো, একবার ডেথ নোট দেখো। এরপর তো ভাই আমি জানতাম অ্যানিমে নামে কিছু একটা আছে, ওই কার্টুনের মতোই হবে কিছু একটা, আর এরা অন্য লেভেলেরই মানুষজন যাদের সাথে আমার খাপ খাবে না, ঠিক আছে। কিন্তু পরে দেখলাম, আর দেখার পর তো ভাই শেষ, আমি শেষ। অ্যানিমে দেখার পরে ডেথ নোটের মতো আরো অ্যানিমে খুঁজতাম, এইভাবেই শুরু হয়েছে। তখন ওই অ্যানিমে হিন্দি অ্যানিমে টিউবারদের রেকমেন্ডেশন দেখতাম, টপ 5 অ্যানিমে, বেস্ট অ্যানিমে, আন্টি কি জানো, বিফোর ইউ ডাই, এমন টাইপের। হ্যাঁ, মরার আগে এই অ্যানিমে গুলো দেখে নাও, আপনার একটা ভিডিও হ্যাঁ। টাইটেল মনে হয় আছে, আমি দেখছিলাম। আপনি আগে আমিও বানাইছিলাম। হ্যাঁ এই ডেথ নোটের পরে কি নারুতো দেখছিলেন নাকি এর মধ্যে অন্য কোনো? টোকিও গুল, ও টোকিও গুল দেখছিলাম, তারপরে অ্যাটাক অন টাইটান। আচ্ছা, এদিক থেকে আপনার সাথে ফেরদৌস ভাইয়ের বিল আছে। এর আগে ফেরদৌস ভাইয়ের সাথে কথা বলছি, ফেরদৌস ভাই ওই শুরু করছিল টোকিও গোল দিয়ে, শুরুতে ফেরদৌস ভাই, ইয়াসিন ভাই, ঠিক আছে, কম বেশি সবার গল্পটাই এমন। কিন্তু আমি আবার ওই শুরুই করছিলাম, মানে প্রথমে তো ড্রাগন বল দেখতাম, তো তখন বুঝি নাই যে এটা আর কি কোনো অ্যানিমে। আমার গোকুকে ভালো লাগতো, তো আমি ওই এটি দেখতাম, বাট যখন একটু ম্যাচিউর হলাম তখন বুঝলাম যে এরকম আছে। তো তারপর আমার একটা ফ্রেন্ড ছিল জয়, ও আমাকে বলছিল যে অ্যানিমে দেখা শুরু করো,
তো আস্তে আস্তে নারুতো, ওয়ান পিস, বিগ থ্রি থেকে শুরু করতে 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 অনেকগুলো অ্যানিমে দেখে ফেললাম। তুমি তো অনেক আগে মানে একদম বাচ্চা কালেও এনিমে দেখতে, কিন্তু হ্যাঁ বুঝতাম হ্যাঁ, না যে বুঝতাম anime। না, হ্যাঁ হ্যাঁ। আমার কাছে এগুলো কার্টুনই মনে হতো, বাট ওই টাইম পাসের একটা ভালো ইয়ে ছিল। আর আমার যে পাওয়ার সিস্টেম নিয়ে যে আগ্রহ, পাওয়ার সিস্টেম ক্যারেক্টার অ্যানালাইসিস করা লাগবে, এটা আসছে হচ্ছে ওই জয়ের মধ্যে থেকে। আমরা জন্য এভাবে গসিপ করতাম সেই একদম ছোটবেলা থেকে, একদম ও স্কুল লাইফের ওকে। কথা বলতেছি, আমরা গসিপ করতাম। তো আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা হইতো যে কে কত ভালো আর কি ইন্টারেস্টিং ভাবে ইয়ে করতে পারে। কিন্তু আমি তখনও ও কোনো সময় বুঝি নাই যে আমি এটা আর কি ইউটিউবে একটা কনভার্ট হবে। কারণ কোনো সময় আমার চিন্তা ভাবনা ছিল না যে আমি ইউটিউবার হব। আমার যখন হচ্ছিল ভালোভাবে পড়াশোনা করে বিসিএস ক্যারেক্টার হব, নাহলে বাইরে চলে যাব, ঠিক আছে। বাট বুঝতে এই পারছি। যে গ্র্যাজুয়েট ওটাকু হয়ে গেল। ক্রেজি। তো আপনার ইউটিউব জার্নিতে মোট অনেকগুলো ইয়ে দেখলাম, তো মোট কয়টা চ্যানেল ছিল? চ্যানেল ছিল প্রায় 7-8টা, মানে 7 যেগুলো আমি নিজের হ্যাঁ। ফেস দিয়ে বানাইছি। ও আরো এখনো অনেক চ্যানেল আছে যেগুলো আমি নিজে বানাই না, মানে চলে ইনকামের জন্য। ও তো প্রায় 10 বছরের একটা এক্সপিরিয়েন্স, হিউজ এক্সপিরিয়েন্স, এটা আসলে বলার মতো না। আমাদের নতুন অ্যানিমে যে ইউটিউবার গুলো আছে, আমার ভিডিওতে আমি একটা মাঝখানে ভিডিও বানাইছিলাম যে 1 বছরে ইউটিউব থেকে কি শিখলাম। তো ওইখানে এ করার পর তো ওইখানে আমাকে বেশ কয়েকজন বলছিল যে 1 বছর এনাফ এক্সপিরিয়েন্স না, বা আরো সময় লাগবে। তো আমার এই অডিয়েন্সের মধ্যে বেশ কিছু কিছু আছে যে অনেক ম্যাচিউর, মানে পাওয়ার সিস্টেম টিস্টেম বুঝে টুঝে, তো ওরা বিষয়গুলো ধরতে পারে। তো আমার এই জিনিসটা ভালো লাগে। তো এদের মধ্যে অনেকে রিকোয়েস্ট করছিল যে আপনার সাথে একটা কোলাব করার কথা, যে তোমার হিসাম সাথে তো ভাইয়ের সাথে। আমার আগেই হইতো, হ্যাঁ, মানে আগে তুমি আগে হইতো। ই করো না। আগে আমার ওই একটা খুবই বাজে একটা ফেজ চলতেছিল, একাডেমিক প্রেশার টেশার নিয়ে, ঠিক আছে। আমি ভাবছিলাম যে মাঝখানে ইউটিউব ছেড়ে দেবো, এটা আমি কোথাও বলি নাই, ঠিক আছে। কিন্তু মাঝখানে এরকম চিন্তা ভাবনা ছিল, তখন তো এরকম ফেসলেস ইয়ে বানাইতাম। কারণ তখন চিন্তা ভাবনা ছিল যে একদম বিসিএস এর প্রিপারেশন এখনই শুরু করে দিব, বিভিন্ন ক্লাব ক্লাবে জয়েন হব। ভার্সিটির খুব কম ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব ছিল না যেটা আমি অ্যাড নাই, এই ডিবেটিং থেকে শুরু করে সবকিছুতে, ঠিক আছে। মানে মানুষজন ভাবতো যে এ এত সময় দেয় কোথায়। তখন ওইদিকে একটু শিফট হয়ে চাইছিলাম, বাট পরে একটা বড় সড়ো ধাক্কা খেয়ে আবার এদিকে আসছি। কারণ মানে তোমার সাথে আমার অনেকগুলো সিমিলারিটিস থাকলেও এক জায়গায় আমার আছে একটু, যে তুমি পড়ালেখার বেশি হ্যাঁ বেশি হ্যাঁ ওই দিকে, কিন্তু হ্যাঁ আমি হ্যাঁ আবার পড়ালেখা থেকে একটু দূরে। হ্যাঁ। তো ওই ওই ধাক্কাটা আসছে কিভাবে? ওই ধাক্কাটা আসছে আপনার হচ্ছে রিয়েলিটি চেকের মাধ্যমে। মানে আমার কাছে যে ছিল কেমন? যে একটা, মানে ওই সময় আমি একটু ইমোশনালি ম্যাচিউর হয়েছি, কারণ বিভিন্ন ক্লাবে জয়েন হয়েছি। তো আগে আমি ছিলাম কি একটু নাইভ টাইপের। আমার কাছে মনে হতো যে মানুষজন আমার মধ্যে সহজ সরল, আমার মধ্যে চিন্তা ভাবনা, কারোর মধ্যে এরকম কোনো কুবুদ্ধি টাইপের নাই, কারো ক্ষতি করার কোনো মানসিকতা নাই, সবাই হ্যাপি ফ্যামিলি। বাট আমি অনেক ধরনের, আর বুঝেন তো একটা পাবলিক ইউনিভার্সিটি এটাই সৌন্দর্য যে 7-8টা জায়গা থেকে বিভিন্ন মানুষজন আসে, বিভিন্ন মেন্টালিটির মানুষজন আসে, তো আপনি সবার সাথে মিশতে পারেন। আর সবাই কিন্তু এক মেন্টালিটির হয় না। তো সবার সাথে মিশে মিশে বুঝতে পারলাম যে আচ্ছা রিয়েলিটি এইরকম, মানুষজন আসলে খুব খারাপ, ঠিক আছে। মানে উপর রিয়েলিটি উপর খুবই উপর উপর দিয়ে মানে দেখাবে যে একদম খুব একদম ভালো মানুষ, কিন্তু ভিতর ভিতর দিয়ে সবসময় ধান্দা থাকে যে ক্ষতি করার। আর আমি আরেকটা জিনিস খুবই বাজেভাবে দেখছি, যে একটা ফ্রেন্ড আপনার চায়, একটা ক্লোজ ফ্রেন্ড চায় যে আপনি ভালো হোক, বাট তার নিজের থেকে না, চাই যে যে আপনি উন্নতি করেন, ঠিক আছে। আমার অনেক Yes. ভালো ফ্রেন্ড হয়েছে, একদম জানের জিগা টাইপের, ঠিক আছে, একসাথে ভার্সিটি যাচ্ছি, এই করছি ওই করছি, বাট ওদের মধ্যে একটা কমন বিষয়টা দেখছি যে হ্যাঁ ওরা চায় যে আমি উন্নতি করি, বাট ওদের থেকে যেন ভালো না হয়। তো এই সব এখানে ভাই, ইমোশনাল। জি এখানে আমি একটা জিনিস শেয়ার করবো ভাই, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এটা আমার করা উচিত। আমার কাছে আমার আমার জায়গায় থাকলে এই জিনিসটা কেউ মনে হয় না আমার শেয়ার করতো। সেই জিনিসটা হচ্ছে তালহা ভাইয়ের সাথে আমার কিন্তু একটা কম্পিটিশন চলতো, ও জানো? কারণ আমরা দুইজনেই কিন্তু একই ফিল্ডে ছিলাম। হুম 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 আমি তালহা ভাইয়ের থেকে আগে 1 মিলিয়ন হিট করছিলাম। হুম হুম হুম। তো এইভাবে, ঠিক আছে, আমাদের সাথে একটা কম্পিটিশন ছিল। এটা তালহা ভাই কোনো সময় এগ্রি করে, মানে না, মানে এরকম বলে নাই, আমিও হ্যাঁ বলি হ্যাঁ, নাই, কিন্তু আমাদের মধ্যে ছিল একটা। এটা হিডেন তো কম্পিটিশন টাইপের। হ্যাঁ, কিন্তু এক সময় আমার ডাউনফল হইলো। হুম হুম আর আমি ওই সময় ছোটও ছিলাম, আমি অতটা মেন্টালি ওই জিনিসটা আগে কখনো ফেস করিনি। হুম তো হুম। আমি চাইতাম যে ও ভালো করুক, ঠিক আছে, কিন্তু আমার মনে মনে জেলাসি ছিল। এটা ও আমি আমি বলতেছি সবার সামনে, কিন্তু আস্তে আস্তে এখন আমি শিখছি যে ভাই, ও করুক। হুম ওরে আমি, ও আমার আমার যদি একজন ভাই হইতো, আমার হুম যদি হুম হুম। আমার ফ্যামিলিতে থাকতো, আমি কি বলতাম যে ভাই ও হ্যাঁ হ্যাঁ খারাপ করুক, বা ও আমার থেকে বেশি ভালো করুক। আমি চাই ও ভালো, মানে সবাই তো আর সেম হুম থাকবে না, হুম অবশ্যই। হুম আল্লাহ তো সবার জন্যই সব টাইপের লেখা রাখছে যে হুম হুম তুমি এই হুম। পর্যন্তই পারবা, বা তুমি ওই পর্যন্ত। হ্যাঁ।
তো এটা আমার সাথে হইতো, কিন্তু এখন আমি এই জিনিসটা ফেস করে লার্ন করছি যে ইটস ওকে। আপনার এই বিষয়টা কিন্তু আমার খুব ভালো লাগে। আমি অনেক মানুষজনের সাথে মিশছি, তো আপনার মধ্যে ফেক জিনিসটা নাই। মানে ইউটিউব হ্যাঁ কন্টেন্টের ভাই, থেকে আমিও থেকে জানি। নিজের একদম ক্লিয়ার মতামত, ঠিক আছে? কে পছন্দ করলো, মানুষজন হেড টেড কমেন্ট করলো, যায় আসে না, আমি নিজের অপিনিয়নই দিব। আর রিয়েল হ্যাঁ লাইফেও যে হ্যাঁ আমার তালা ভাইকে নিয়ে জেলাস ছিল, ঠিক আছে, ছিল। ক্লিয়ারলি একটা টাইপের ছিল। তো এটা আসা স্বাভাবিক। তো আমি যেটা নিয়ে কথা বলছিলাম, তো ওইটার পরে থেকে আমার এই যে মানুষের একটা ফেজ থাকে না, যে মানুষ লাইফ হুম নিয়ে সিরিয়াস হয়, মানুষের হুম ইমোশনালি একটু স্ট্রং হয়। তো আমি ওই হুম ফেজের মধ্যে থেকে মানুষজনের সাথে মিশে এই জিনিসগুলো ফেস করছি। আর তখন আমার মধ্যে আরো একটা অ্যাটিটিউড আসছে যে আমি কারোর অধীনে এরকম চাকরি বাকরি করবো না, ঠিক আছে? যে একটা নিজের ইয়ের মধ্যে করবো না, আমি নিজে কোনো কিছু একটা ট্রাই করবো, বিজনেসম্যান টাইপের কিছু, অথবা বাইরে চলে যাব, এখান হুম। থেকে কিছু করব। তখন থেকে আমার মাথার মধ্যে ওই অন্টারপ্রেনারশিপ যে কনসেপ্টটা ওইটা আসছে, যে ঠিক আছে ভাই। তো ভাবি নাই যে ইউটিউব হবে, বাট ইউটিউবটাকে আমি অনেকটা ওই বিজনেস মতোই দেখি। তবে আপনি যেটা বললেন না, বিজনেসই ওই যে শুরুতে বললেন না, বিজনেসই ওই ইনকামের ইয়েতে কিন্তু আমি আসছিলাম অনেস্টলি। যেটা আমার চিন্তা ভাবনা হুম। ছিল যে ফেমও আসবে, টাকা পয়সাও আসবে, ঠিক আছে? তো ভাই সে আমরা লোয়ার মিডল হ্যাঁ ক্লাস হ্যাঁ, ভাই, আমাদের টাকা আমাদের লাগবে চিন্তা ভাই। ভাবনা এরকম টাকা। বাট মনিটাইজেশন পাওয়ার পর ভাই মনে হয়েছে যে এর থেকে ফ্রিল্যান্সিং করলে বেশি ভালো হতো। ভাই বইলো না আর ভাই, শরম দিও না, লজ্জাও দিও না, আমি কারো বলিও না ভাই এই যে কি হইতে আছে মানে আমাদের কমিউনিটিতে, কেমন টাকা পয়সা। ইয়েস, এবার ঠিক আছে, পারফেক্ট। তো এই বারবার থেমে যাচ্ছে। তো আমার মানে যারা ক্লোজেস্ট ফ্রেন্ড আছে তাদের সাথে শেয়ার করছিলাম যে হ্যাঁ আমার এরকম অ্যানিমে চ্যানেল খুলছি এরকম টাইপের। তো ওরা যখন দেখে যে আমার 25,000 সাবস্ক্রাইবার, তো ওদের ধারণা যে আমি মাসে না হলেও 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করি জাস্ট অ্যাড রেভিনিউ দিয়ে, তারপর আর স্পন্সরশিপ তো অফার আসতেই থাকে। তো ওদের এরকম একটা ধারণা। এখন ওদেরকে কিভাবে বোঝাবো যে না ভাই, তুমি আমার রিসেন্টলি লাস্ট মান্থে চ্যানেলটা একদম বুম করছে, ঠিক আছে? হুম। লাস্ট 28 দিনে দেখলাম আমার প্রায় 9 লাখের মতো ভিউ লাস্ট 28 দিনে, ঠিক আছে? তো এরপরে আমি আর কি বলবো, কিছু বলার নাই। বাট তারপরে ভাবলাম যে আচ্ছা এটার একটা ফিউচার পোটেনশিয়াল আছে, এটার জন্য আমি এখনো গিভ আপ করি না। তারপর আপনাদেরকে দেখি আপনার অত বড় একটা ডিস্ট্রাকশন থেকে আপনি এখনো কন্টিনিউ করতেছেন। ফেরদৌস ভাইয়ের থেকে শুনছি যে ভাইয়ের সময় নাই, তারপরে সে, আমরা তো ওই যে আহ, 2 বছর, আপনার তো 1.5 বছর মনে হয় হলো, তাই না? হ্যাঁ 1.5 বছর মতো। আমারও এরকম 1.5 বছর হয়ে যাবে। তা সে তো আরো আগে থেকে করতেছে। তো এদের আসলে কমিউনিটির মধ্যে এঙ্গেজ হওয়ার পর মনে হয় যে না, এটা একটা জাস্ট হবি হিসাবে রাখা উচিত। এর হয়েছে কি, এই 1.5 বছরের আগেও 1 বছর আমি করছি ওই চ্যানেলটাতে, হ্যাঁ হ্যাঁ। কিন্তু তখন আমি এত মানে এত মানুষও ছিল না, আর হুম হুম। এত মানে যে কমিউনিটির মতো আমার কাছে, আমি আমি খালি একমাত্র এই যে ফেরদৌস বাইরেই চিনতাম, ও। তাও কোনো সময় কথা হয় না হুম এমনি, হুম তাই সে হুম। আমার কমেন্ট করছিল ভিডিওতে মনে হয় হুম হুম এরকম হুম। কিছু একটা, তো ওই থেকে চিনছিলাম। হুম। আর তাছাড়া এত ছিল না, আমি কেন যেন দেখছি যে যখন স্টার্ট করছি তার 1 মাস 2 মাসের মধ্যেই একটা কমিউনিটি বিল্ড হওয়া শুরু করছে, হুম। আগে এরকম ছিল না। হ্যাঁ, আর আমার মনে হয় যে এই যেহেতু অ্যানিমে কমিউনিটি নিয়ে কথাটা তুললেন, আমার মনে হয় যে এই কমিউনিটির একটা ভালো পোটেনশিয়াল আছে আগামী 2-3 বছরে। আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ ভাই, পোটেনশিয়াল আছে, কিন্তু সত্যি কথা বলতে ভাই 80% বাংলাদেশের যে অডিয়েন্স আছে এরা একটু একটু টক্সিক টাইপের, বুঝছো? হুম এই জন্য আমার ভালো লাগে না ভিডিও বানাইতে, কিন্তু আমি ওই যে ব্রেইন অফ করে দিছি তো, হুম 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 ঠিক আছে, ব্রেইন অফ করে দিছি, যা বলার বলুক, সমস্যা নেই। আমি আমার কমিউনিটি নিয়ে কনসার্ন, ঠিক হুম। আছে, আমি আমার কমিউনিটিকে কেয়ার করি, আমি বাংলাদেশে অ্যানিমে কমিউনিটি কেয়ার করি না, আমি বলে দিতেছি ভাই, হেড করো আর ভালোবাসো, সমস্যা নাই। কারণ এরাই ভালো ভালো বইলে পিছনে জিয়া, ঠিক আছে, মারে। হুম আমি এটা দেখছি তো, হুম হুম দেখবা যে তোমার সাথে সামনাসামনি বলবে ভাই হুম হুম। সেলফি সেলফি, পিছনে দিয়ে বলবে ছাপড়ি। একটা ওয়ার্ড আহ, শিখছে জীবনে, একটা ওয়ার্ড শিখছে, বা জানেও ছাপড়ি। না যে ছাপড়ি কি। ওদের বয়কট জিজ্ঞেস করা করে, হয়, হ্যাঁ হ্যাঁ। ইন্ডিয়া বয়কট করে, হিন্দি বয়কট করে, আবার ছাপড়ি ভাই মুখ থেকে এমনই গালি বের করে। এটা নিয়ে আমার একটা পপুলার খুবই কন্ট্রোভার্সিয়াল টপিক আছে, বুঝছেন? মানে সবাই বলে না যে ইন্ডিয়া বয়কট করো, ইন্ডিয়া বয়কট করো, বাট আসলে কি সম্ভব এটা? কোনোভাবে সম্ভব? কালচারে এমন ভাবে ইম্পসিবল। মিশে গেছে, ঠিক আছে, যে আসলে সম্ভব না। বিষয়টা এমন হয়ে গেছে যে যেটা এখন ইন্ডিয়ায় যেটা ট্রেনিং এ চলছে, এটা একদম চোখ বন্ধ করে বলা যায় যে আগামী 1 বছর পর বাংলাদেশে আসবে আসবে ওই ট্রেনটা।
6 মাসের ডিফারেন্স হতে পারে, 1 বছরের ডিফারেন্স হতে 5 পারে, বছর হয়, 5 5 বছর বছরে। অনেক। আর আমি একটু হাম্বলি অ্যান্সার দিলাম, আমি কমেডিকে এতটাও রোস্টিং করছি না, আমি ভাবলাম একটু হাই হোপ রাখলাম, আমি একটু একটু বেশি। মানে ইউটিউবের হিসেবে যদি দেখো যে ইউটিউবের যে ট্রেন্ডটা চলতেছে, মনে করো এখন ইউটিউবে কি ট্রেন্ড চলে, মানে কোন ক্যাটাগরিটা, ওই যে প্যারোডি, হ্যাঁ। প্যারোডি দেখবা বাংলাদেশে কিন্তু এক সময় আসবে প্যারোডি, অনেক লেটে। অনেক লেটে, একটু হাই হোপ রাখি। তো এই কমেডিতে এটা এরকম দেখছি যে দেখেন আজ থেকে 3-4 বছর আগে অ্যানিমেতে যে একটা ক্রেজ ছিল ইন্ডিয়াতে, এখন কিন্তু বাংলাদেশে সেটা শুরু হচ্ছে, ঠিক আছে। আর আমাদের কমিউনিটিটা গ্রো হওয়ার জন্য আসলে আপনার ফেরদৌস ভাই এরকম ইউটিউবারদের খুব দরকার ছিল, ঠিক আছে। আর আমি আরো চাই, দরকার ভাই, হ্যাঁ আরো দরকার। হ্যাঁ, আমার একটা ইয়ে ছিল যে যদি তালহা ভাই যদি রেগুলার ভিডিও বানাইতো তাহলে কিন্তু আরো একটু হয়তো দ্রুত গ্রো হতে পারতো, বাট সামহাউ হ্যাঁ বলো বলো। তালহা ভাই হয়তো কোনো একটা ইস্যু নিয়ে ওই আপনার সাথে একটা মনে হয় লাইভে আমি দেখছিলাম যে একটা ইস্যু হয়েছিল, পরবর্তীতে তালহা ভাই আর আগেও যদিও একটু 2-1টা ভিডিও বানাতো মাসে 1-2টা, বাট এখন দেখি যে একেবারেই ভিডিও বানান না। না এটার হয়েছে কি, আমিও তাল্লা ভাইরে বলছিলাম ভাই বানাও না কেন ভাই, কি হয়েছে, সমস্যা কি? তো বলতেছে ভাই বানাইতে যাই, রেকর্ডও করতে যাই, পরে চিন্তা করি ভাই এই ভিডিওটা যদি আমি আমার ওই যে ভাই বুঝ সেন্পাই যে চ্যানেলটা আছে ওখানে আপলোড দিলেও আমার $40 থেকে $50 হয়ে যায়, আর এখানে আমি $1-2 পাইতেছি, আমি কেন বানাম? কথা কিন্তু ঠিক আছে ভাই, কথা তুমি যদি দেখো লজিক্যাল, কিন্তু লজিক্যাল কথা। ভাই কমিউনিটি দিয়ে কি হবে ভাই, আমার বুঝো ভাই, ঘর সব থেকে ইম্পর্টেন্ট। ট্রু ট্রু। আর তালহা ভাই তো এখন ওই পর্যায়ে চলে গেছে, বিয়ে শাদী করে, এখন তো আর ওই যে টিনেজের একটা যে শখ থাকে সেটা তো এখন আর নাই, এখন আর নাই ভাই। তার মাথায় সমস্যা হয়ে গেছে সারাদিন এডিটিং করতে করতে, তো বুঝতেই পারতেছো যে ঠিক আছে 10 বছর 12 বছর যদি একটা জিনিস করতে থাকে এটা তো আছে কিছু না কিছু সাইড এফেক্ট। আমারও তো মনে হয় হয়ে যাবে ভাই, আমার মাথায় এখনো কেমন কেমন করে, এই জন্যই আমি এডিটর রাখছি, বুঝছো? হ্যাঁ, এডিটর এখন রাখার সক্ষমতাতে কবে হবে, ইউটিউব থেকে কবে টাকা পাবো, ফার্স্ট উইথড্রল কবে যে আসবে? হবে না। তুমি যদি মানে প্ল্যান করো যে এই ইউটিউব চ্যানেল থেকে তুমি টাকা ইনকাম করে সেই টাকা থেকে এডিটর রাখবা, ভুলে যাও। এটা হয়তো 5-6 বছর পর, 5-6 বছর না, 2 বছর লাগবে, যেই সেম পেসে কাজ করতেছো 2 বছর লাগবে। 2 বছর লাগবে, হ্যাঁ। তো এই অ্যানিমে কমিউনিটি তো আপনার কি মনে হয়, আপনি যে আমাদের কমিউনিটি গ্রো করার জন্য আপনার স্টেপটা কিন্তু ফার্স্ট স্টেপটা কিন্তু আপনার থেকে আসছে, ওই ফার্স্ট জেনারেশন অ্যানিমে ইউটিউবার থেকে, তারপরে স্টেপ আপনার থেকে আসছে যে পেটিশনের বিষয়টা। ও আচ্ছা, এই স্টেপটা তো এটা কেমন, মানে এক্সপেকটেশন ছিল আর কেমন আসছে? ভাই দেখো আমার মনে হয় যে বাংলাদেশের যে কমিউনিটি আছে অ্যানিমে কমিউনিটি, তার থেকে আমার কমিউনিটি স্ট্রং বেশি। এটা রিয়ালিটি, হইতে পারে 19-20 হইতে পারে, কিন্তু কেন ভাই এমন কেন হবে? এমন তো হওয়া উচিত ছিল, তাই না? যদি সবাই যেমন তুমি উঠতেছো আস্তে আস্তে, এরকম যদি আরো 5টা ইউটিউবার বাংলাদেশ থেকে উঠতো, তাদের ডিফারেন্ট কমিউনিটি হইতো, আর ডিফারেন্ট কমিউনিটিতে সব মিলাই একটা বড় একটা জিনিস ক্রিয়েট হইতো একটা। কিন্তু এখন ওইরকম নাই। তুমি ফেসবুকে যাওয়া, ফেসবুকেরটা কি তুমি কমিউনিটি মনে করো? বস্তি কমিউনিটি। তো এরকমই ভাই যে আমাদের কমিউনিটি আমি দেখছি অনেকেই জেলাস, কিন্তু ঠিক আছে আমি যেই পেটিশনটা স্টার্ট করছিলাম অনেকেই বলছে যে ভাই ফেক, তারপর এখান থেকে টাকা খাও, তারপর আরো অনেকেই বলছে যে বাংলাদেশে তো ক্রাঞ্চিরোল আছে। আমার কথা ঠিক আছে ভাই, বাংলাদেশে ক্রাঞ্চিরোল আছে, ঠিক আছে, তো বাংলা ডাবের অ্যানিমে কই, যেমন ইন্ডিয়া পাইতেছে, ওকে ঠিক আছে মানলাম, বাংলাদেশে তাও নাই। তো বাংলাদেশ থেকে যে ক্রাঞ্চিরোলের যে সাবস্ক্রিপশনটা কিনবা, সেটা বিকাশ নগদের পেমেন্ট মেথড কোথায়? যদি বাংলাদেশেই থাকে নাই, তো তাহলে কিভাবে এটা বাংলাদেশে আসলো? তো এরা এরকম করে, মানে এরা হয়েছে কি, আমি মেইন জিনিসটা হয়েছে ওই জেলাসি, ঠিক আছে, এরা এতদিন বসেও কিছু করতে পারে নাই, কিছু পাবলিক আছে এরা এতদিন বসে কিছু করতে পারে নাই, দেখছে যে ভাই এই 2 দিন আগে একটা পোলা আসলো, এ কি করতেছে কেমনে কি, ও ভাই নো, মানে ওদের চিন্তা ভাবনা যে আমরা পারি নাই, কাউকে করতেও দিব না, এরকম। আমি জানি না আসলে, আমার মনে হয় যে ওদের বাজে, ওদের মধ্যে যে কেমনে করতেছে এটা, তো যদি করে ফেলে তাহলে তো আমরা নাই হয়ে গেলাম ভাই। এদের দেখে আমি বুঝতে পারি, বুঝছেন ভাই, যে এদের পুরুষদের কেন ব্রিটিশরা প্রায় 200 বছর ধরে শাসন করতে পারছে, ঠিক আছে। আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন স্টুডেন্ট, ঠিক আছে, তো আমার এই যে এইসব
এই শাসন ব্যবস্থা এগুলো নিয়ে পড়াশোনা। তো আমি এখান থেকে ইতিহাস দেখে বাঙালির মতো, মানে আমি নিজে বাঙালি, আমি নিজে নিজেকে রোস্ট করতেছি, বাঙালির মতো এত মানে গালি দিতে হয়, এত বোকা জাতি নাই, ঠিক আছে? এই জাতি রুল করার জন্যই তৈরি। আপনি কোনো সময় ব্রিটিশদের রুল হতে দেখবেন না, ওইভাবে না, ওইভাবে সারপাস হয়ে দেখবেন না, কিন্তু বাঙালিকে করা যায়। এদের আপনি এদের ঘুম দেন, একটু ভালো মতো খাবার টাবার দিয়ে দেন, এরা এতে হ্যাপি। এরা যে একটা প্রোগ্রেসিভ মাইন্ডসেট থাকবে যে আমাদেরও নাই বড় নাই হইতে নাই হবে, নাই প্রোগ্রেস নাই, কোনো কিছু নাই। ইতিহাস এটা আস্তে বারবার আস্তে হচ্ছে, প্রমাণ দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা আস্তে আস্তে হইলেও ভাই আমরা অনেক পিছনে, আর আমরা এরকমই থাকতে পছন্দ করি। আমরা এখনো দেখবা, তুমি আমি না হয় হুম হুম এখন নিউ জেনারেশন বা এরকম টাইপের, কিন্তু এখনো অনেকেই আছে যারা ওই দিন আনি দিন খাই, এতেই হুম এতেই হুম তাদের শান্তি। যেমন আমারে যদি চিন্তা করো ভাই, আমার কিন্তু গোল হচ্ছে মিলিয়নিয়ার হওয়া, হুম। তাই আমার অনেক রিচ হইতে হবে, এটা হচ্ছে হ্যাঁ আমার হ্যাঁ গোল। অনেকের আছে ভাই, যেমনি আসি তেমনি বাংলাদেশে যেভাবে আসি, ওকে বাসার কেউ যদি সমস্যা হয়, যদি কোনো কেউ চিকিৎসায় ভুগে, হুম হুম সমস্যা নাই, একটা জাস্ট একটা সরকারি হসপিটালে নিয়ে যাবো, যদি কিছু হুম না হুম হইলে মরে গেল। হুম। এই এদের মাইন্ডসেট, এদের মাইন্ডসেট হ্যাঁ। এমন না যে ওকে সব থেকে বিশ্বের সব থেকে যে ভালো হসপিটালটা আছে সেখানেও হুম যদি নেওয়া লাগে, আমার নেওয়ার হুম ক্যাপাবিলিটি থাকতে হবে, হুম। এরকম মাইন্ডসেট নাই। সেটা এই এই কষ্ট গ্রোথ করতে হবে। মাইন্ডসেটের জন্য আসলে যে কোনো কমিউনিটি আগাতে পারবে না। আর আমার এই জন্যই মনে হয় যে আসলে একটা এই কমিউনিটিকে আমাদের আসলে বিল্ড করে নিতে হবে, এমন একটা ট্রেন্ড চালু করে দিতে হবে যাতে এরকম কোয়ালিটি অডিয়েন্স আসে। এই যে প্রথমত হচ্ছে উইদাউট ফেস ক্যাম, আমি দেখছিলাম যে প্রথমত হচ্ছে ফেরদৌস ভাইয়ের এগুলো ছিল যে সে স্টোরি এক্সপ্লেইনের বাইরে থেকে কিছু ক্যারেক্টার অ্যানালাইসিস টেনে সেই স্টোরি এক্সপ্লেন করতো, ঠিক আছে, বাট তার স্টাইল অন্যরকম ছিল, যদিও সে ফেস ক্যাম করতো না। তারপর এই বিষয়টা আপনি নিয়ে আসছেন, ফেস ক্যাম একটু ডিফারেন্ট ওয়ে, মানে বাংলাদেশেও যে অ্যানিমে কন্টেন্ট নিয়ে একটা যে আলাদা ইয়ে আসতে পারে, ভিডিও আসতে পারে, বা কেউ যে এরকম ভিডিও বানাতে পারে, এটা কিন্তু আপনার থেকে শুরু হয়েছে। আর আপনাকে দেখেই কিন্তু এই যে আকানো বা এই যে আরো অন্যান্য যারা আছে টিজে টিজে, এরাও কিন্তু ইন্সপায়ার আমি হয়। এরকমই চাই ভাই, মানে আকানোর সাথে আমি মনে হয় ওর সেন্সাসে গেছিলাম, বুঝছো, আগের হুম হুম বছরেরটায়। তো আমার ওর মধ্যে একটু দেখছি যে ওর কথা বলার স্টাইলটা একটু আমার লাগছে, মানে এমনি তো নাই হ্যাঁ বাংলাদেশে হ্যাঁ কেউ ক্রিয়েটার। তো ও বলছিল, তো ওখানে গেছিলাম, আর আমিও চাই যে আমারে এমনি ভাই দেখো, আমি তো লো এফোর্ট কন্টেন্ট বানাই, হুম সত্যি হুম কথা হুম বলতে গেলে। জাস্ট আমার ভিডিও বানাইতে হুম। চিন্তা করতে যতটুকু সময় লাগে যে হ্যাঁ এই হ্যাঁ, টপিকটার উপরে ভিডিও বানাও, ভিডিও রেকর্ড করতে আমার আধা ঘন্টাও লাগে না। এই ওরকম তো কোনো স্ক্রিপ্ট স্ক্রিপ্ট ওরকম মনে হয় না নাই, করেন, হ্যাঁ না? এইরকম হুম হওয়া হুম উচিত না, কিন্তু আমি চাই যে আমি পুরো ভিডিওটা, আমি টাইমটা এটার উপরে দিতে চাই, কিন্তু হুম। তার জন্য তো আমার টাকা আসা লাগবে। টাকা আসা লাগবে, এফোর্ট ওই আসবে, জিনিসটা ওই তো নাই, মোটিভেশন আসবে ওই আসলে টাকা থেকে দিন শেষে। তবে উল্টা আমি তারপরেও, টাকা দিয়ে ব্যাপার বানাই তবে ভাই। তারপরেও কিন্তু ভাই, তারপরেও আপনি যে এফোর্টলেস বললেন না, যে এফোর্টলেস কন্টেন্ট, তারপরেও আমি আপনার কিন্তু চ্যানেল খুব ভালোভাবে অ্যানালাইসিস করছি। হ্যাঁ আমি আমি দেখছি তোমার ওই ভিডিওটা হ্যাঁ হ্যাঁ দেখছিলাম হ্যাঁ, ভাই, আমি তুমি ভিডিও তো- বানাইছি, খুব ভালোভাবে অ্যানালাইসিস করছি আর সবগুলো। আর আমি এটা বুঝছি যে ঠিক আছে যে আপনার লো এফোর্ট, বাট আপনার যে এই যে ফেস প্রেজেন্টেশন, এটা কিন্তু আপনার এক্সপিরিয়েন্সটা কাজে আসছে। আমি যদি আমি Yes. কিন্তু এইভাবে ভিডিও বানাতে পারবো না, আমার স্ক্রিপ্টের মধ্যেই থাকা লাগবে। হ্যাঁ, এখন হয়েছে, এখন ডিফারেন্ট হচ্ছে, ডিফারেন্ট সবারই হ্যাঁ ডিফারেন্ট স্কিল সেট আছে। এখন কিন্তু হয়েছে যে এখন আমি 5 মিনিট কথা বলতে পারবো উইদাউট স্ক্রিপ্ট, কোনো সমস্যা নাই। কিন্তু একটা যে অর্গানাইজ ভিডিও বানাতে আমার স্ক্রিপ্ট হেল্প নিতে হয়। বাট আপনার হয়ে গেছে কি যে ভাই 10 বছর ধরে এই একই কাজ করে আসছি, কি কিসের কি, ক্যামেরার সামনে একদম ইনস্ট্যান্ট, ঠিক আছে? আপনি মানে হ্যাঁ ভাই, বুঝেন যে কি বললে এঙ্গেজ হবে, বা আপনার ভিডিও এডিটিং আমি দেখছি যে খুব ভাই যে হয়েছে একদম কি, হাই ফাই এরকম না, হ্যাঁ বাট এনগেজিং। আমার হয়েছে কি, আগে আগে 1 বছর আগেও যদি তুমি দেখো, তুমি ভালো বুঝবে, 1 বছর আগের যদি ভিডিও দেখো না, হুম হুম দেখবা যে পুরা মিস্টার বিস্টের মতো কপি করতে যাইতাম, একটু হাইপ, তারপর হুম কথা বলার একটু এনার্জি, কিন্তু এখন দেখবা একদম নর্মাল নিউট্রাল। হুম। বুঝছো, এইটা হ্যাঁ। কিন্তু অনেকে বুঝবে না, কিন্তু আমিও একটু বুঝতে লেট করছি। ওই জিনিস ক্রিঞ্জ ভাই, হুম ওই জিনিস ক্রিঞ্জ। নর্মাল যত থাকা যাবে অডিয়েন্সটা, আমি হয়তোবা এটা প্রথম প্রথম দিকে সবাই করতে পারো যদি ভিউজ না আসে, হুম এঙ্গেজ থাকবে, কিন্তু একবার যখন ভিউজ হয়ে যাবে, যখন একটা সার্টেন ফ্যান বেজ হয়ে যাবে, তখন তুমি একদম নর্মাল চলে আসতে পারো। হুম আমার আমার থাকবে ওটা, কারণ আমি চাই না ভাই ওইরকম হাইপড ভিডিও বানাইতে। আমি চাই ভাই অ্যানিমেতে আর কি ভিডিও বানানো যাবে কম, হুম এরকম তো আর মিস্টার বিস্টার টাইপের ভিডিও বানানো যাবে না যে হয়তোবা যে আমি 2-1টা ভিডিও একটু ডিফারেন্ট বানাইলাম, মনে করো হুম ইভেন্টে গেলাম বা জাপান গেলাম, বা কোনো জায়গায় কোনো একটা জাপানিজ খাবার ট্রাই করলাম, হুম ওই সময় একটু ডিফারেন্ট ওয়েতে বানানো যাইতে পারে। এমনি যদি আমি ভিডিও বানাই যে
অ্যানিমে কি কার্টুন, হুম। এই টাইপের ভিডিও বানাইলে তো আমি অতটা ডিফারেন্ট যাইতে হ্যাঁ। পারবো না, ওটা তো জাস্ট। তবে রিসেন্টলি আমি খেয়াল করছি যে আপনার কন্টেন্ট একটা হিউজ শিফট আসছে, ঠিক আছে, Yes. আগের থেকে। তো এটা নিয়ে একটু বলেন, এটা মানে রিজন কি বা কি চিন্তা ভাবনা করে এটা করলেন? হ্যাঁ, এই যে বললাম ভাই, আমি আমার মনে হয় আমার এজের সাথে সাথে আমি আমার আমার চেঞ্জ হইতেছে আস্তে আস্তে, বুঝছো। হুম, কারণ হচ্ছে আগেও আমি ভিডিও দেখতাম, কিন্তু আগে আমি কেন যেন, আমার একদিক থেকে ভালো হয়েছে যে এই চ্যানেলটার মধ্যে আমার ওইরকম টাকা আসে না, হুম, আর এর জন্য আমি একদম ওই ভিউজের ধান্দা ছাইড়া দিছি। হুম, হুম, ঠিক আছে, আমি ভিউজের ধান্দা ছাইড়াই দিছি। আমি শুধু এমন ওই ভালোবাসে মানুষ, এই জন্য আমি মিম রিভিউ বানাই। হুম, ঠিক আছে, মিম রিভিউ বানাই বা রিয়াকশন টাইপের ভিউজও আসে, হ্যাঁ, কিন্তু আমার স্যাটিসফ্যাকশন লাগে হচ্ছে আমি শুধু মানুষের সাথে কথা বলবো, হুম, এটাই। আর হ্যাঁ, মাঝে মধ্যে মনে চায় যে মাঝে মধ্যে কিন্তু তোমার অনেকগুলো টপিক আছে যেগুলো মাথার মধ্যে ক্লিক করে, আর ওই টপিক যতক্ষণ পর্যন্ত তুমি ভিডিও না বানাইতে পারতেছো, শান্তি লাগে না। খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। হ্যাঁ। এরা আমার সাথে দুই এক সময় আমার হয়। সাথে এরকম হয়। তো ওই টাইপের ডিফারেন্ট থাকে, কিন্তু এখন আমি চিন্তা করতেছি যে আমি একদম নর্মাল ভিডিও বানাবো, আমি যা বলবো ওইটা মানুষ দেখবে। হুম, আমি চাই না যে ওই সাং জিন্নু কি বললো, হুম, হুম, গোকু কি বললো, আর গোকুর ভিডিওর জন্য আমার ভিডিও দেখতে আসলো, আমি হ্যাঁ। ওটা চাই না। তুমি আমার জন্য আসো হুম, ভিডিও মানে ওই নিজের একটা পার্সোনাল ব্র্যান্ড আপনি ইয়ে করেন, বাট অলরেডি যদিও আপনার কিন্তু এরকম একটা ব্র্যান্ড আছে কমিউনিটিতে। মানুষ কিন্তু যেমন ধরেন যে আমি যদি ভিডিও বানাই, আমার ভিডিও কিন্তু ওই 2-3 হাজার ভিউ আসবে, কিন্তু আমি যদি নারুতো নিয়ে ভিডিও বানাই তখন কিন্তু 50-60 হাজার ভিউ হবে। কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু এরকম না। ভিডিও চলে হ্যাঁ, ভাই। আমার নারুতো ভিডিও চলে, কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু এরকম না। মানুষজন এটাই দেখে আসে যে হিসাম ভাই কি ভাবলো, বা হিসাম ভাই মিমস রিভিউ করছে, মিমস না, হিসাম ভাই এই মিমসটা কি রিয়াকশন দিবে সেটা দেখার জন্য আসতেছে। তো আমার আপনার এই কথাটা অনেক ভালো লাগছিল, আপনি আমাকে একবার পডকাস্টে বলছিলেন যে আমার থেকে একটু নতুন কন্টেন্ট, অর্থাৎ নারুতো বা মানুষজন যে কন্টেন্ট আসবে আমাকে দেখতে, এই যে একটা শিফটটা, এটা আমি বুঝতে পারছি একটু রিয়ালাইজ করে। কারণ কারণ হচ্ছে দিন শেষে আসলে ইউটিউবে অ্যাজ এ ইউটিউবার এই পার্সোনাল ব্র্যান্ডটা কিন্তু ম্যাটার করে। দিন শেষে নারুতো কিন্তু একসময় থাকবে না, ভিনল্যান্ড সাগা, অ্যানিমে, ওয়ান পিস একসময় থাকবে না, তখন মানুষ গ্র্যাজুয়েট থাকবে ওটাকে কে চিনবে। এক সময়। আরো আমি বলি শোনো, এখানে মেইন জিনিসটাই হচ্ছে যে এক সময় তোমার এই অ্যানিমেও ভালো লাগবে না। হুম, তুমি মানো আর না মানো, হয়তো বা এখন এগ্রি করবে না, হুম, দেখো না আজ না, আমি থেকে এটা 10 এগ্রি বছর পর করি। তোমার এটাকে বলে হচ্ছে আমি বার্ন নিজেই আউট। অ্যানিমে দেখি না ভাই, আমি নিজেই অ্যানিমে দেখি না। বার্ন আউট একটা ফেজ আছে। আমি কিন্তু আপনি জানেন কিনা, আমি কিন্তু সাইকোলজি নিয়ে খুব পড়াশোনা করি, হিউম্যান বিহেভিয়ার তাইলে তো সাইকোলজি তুমি নিয়ে, বুঝবা। ঠিক আছে। তো এই যে একটা বার্ন আউট ফেজ থাকে, মানে আমি এই যে ইউটিউবে জানার জন্য যা যা দরকার, আমি ধরেন যে মানে এই মানে রিসার্চার টাইপের, ঠিক আছে, সবকিছু নিয়ে রিসার্চ করতে ভালো লাগে, অ্যানিমেটাও আমি ওইভাবে নিয়ে নিছি। বুঝতে পারছি। আমি আমি ওটা বললাম কি যে তোমার আজ থেকে ওটা বার্ন আউটের কথাটা আলাদা, হয়তো বা তুমি 2 বছর করতেছো তখন তোমার বার্ন আউট ফিল হবে, হুম, কিন্তু আমি বলতেছি তুমি তোমার মেন্টাল এজের সাথে সাথে হুম, হুম, এই জিনিসটাও, যেমন আমার এখন মনে হইতেছে যে আমি মানুষকে যখন বলতেও যাই যে আমি অ্যানিমে চ্যানেল, আমার একটু লাগে যে আমার বয়স হয়ে গেছে বেশি, মানে আমার এরকম আপনার লাগে। আমি বয়স এখন কালকেও কত? একজন 25, 25। হুম, আমার কালকেও একজন মানে একজন সাবস্ক্রাইবার দেখা হয়েছিল, আমি তারে নিয়ে হাসছি কতক্ষণ, বুঝছো, যে ভাই এত বুড়ো হয়ে গেছি এখন এনিমে দেখি, ওইও হাসে আমিও হাসি। তো এটা বলছি যে এক সময় যখন তোমার বিয়ে শাদী হয়ে যাবে তখন দেখবা যে অ্যানিমে নিয়ে বা ভিডিও বানাই ততটা ভালো লাগবে না, কিন্তু তুমি যদি তোমার পার্সোনালিটি বেস চ্যানেলটা থাকে, তাহলে হবে কি, তুমি যদি অন্য কোনো কিছুতেও শিফট করো, হুম, পোলাপান ওর জন্য যাবে, শুধু অ্যানিমের জন্য তোমারে দেখবে না তখন। হুম, বুঝতে পারছো কোন দিকে, যেমন পিউডিপাইরে দেখছো না, পিউডিপাইরে কিন্তু মানুষ এখনো দেখে। ও কিন্তু আগে কি করতো, গেম খেলতো, হুম, হুম, ও আগে কি করতো, ভ্লগ বানাইতো, গান বানাইতো, এখন কি করে, নিজের ফ্যামিলি ভ্লগ। নিজের ফ্যামিলি ব্লগ বানায়। তো মানুষজন আসলে এই পার্সোনাল ব্র্যান্ডিংটাই দিন শেষে থাকে একটা সাস্টেইন ইউটিউব ফেজের জন্য, আসলে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তো আমিও চেষ্টা করছি, যদিও এটা সত্য আমি জানতাম যে ভিউ আসবে না, কারণ আমি যখন ফেস ক্যাম নিয়ে যে ভিডিওগুলো বানাইছি, আর ফেস অভ্যাস ক্যামে বানাইতে হবে ভাই। আমার ক্ষেত্রে কি হয়েছে জানেন ভাই, আমার ক্ষেত্রে হয়েছে কি যে উইদাউট ফেস একটা কন্টেন্টকে টিডিটিং করে একদম ভয়েস টয়েস দিয়ে কতটা কোয়ালিফুল বানাতে পারবেন, ওই পর্যন্ত ওই লেভেল মধ্যে আমি পৌঁছে গেছি। আর ওই সময় আমার মধ্যে ওই ম্যাচুরিটি আসছে যে আমাকে পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে। তো তখন আমি আবার ওই ডিরেক্টলি ফেস ক্যামে শিফট করছি। তো ওই ফেস ক্যামে বেশ কিছু, ওই যে আমি যে টিজে একটা দিছিল না,
আমার থাম্বনেইলের স্ক্রিনশট গ্রুপে দিছিল না, দেখছেন তো? আমার এরকম করি, মানে একদম আমি গ্রাফিক ডিজাইনে যত নলেজ আছে সব ওই থাম্বনেইলের উপর চিপকাই দিছি, ঠিক আছে? ব্রাইটনেস বাড়াই, ঠিক আছে? ওই যে মানে আমার এত অকওয়ার্ড লাগতেছিল জানেন, এই যে আপনি যেভাবে যে এইভাবে রিয়াকশন দেন না থাম্বনেইলের জন্য, এত অকওয়ার্ড লাগতেছিল ভাই, আমি এক্সপ্রেস করতে পারবো না। ভাই আমার থাম্বনেল বানাই কি জানো, যে আমার এডিট করে দেয় না, হ্যাঁ, তারই হ্যাঁ। এক ফ্রেন্ড আছে, সে আমার বলে ভাই কি কি দেন, রিয়াকশন দেন ভাই, আমার রিয়াকশনের জন্য পাঠাইছে, ভিডিও পাঠাইছে, এমনি এমনি রিয়াকশন দিবেন। আমি বলি ভাই না, আমি নর্মাল থাকতে চাই ভাই, থাম্বনেল দেখে মানুষ ক্রিঞ্জ খাইবো ভাই। এগুলো তো তবে আসলে কাজ করে কিন্তু, কারণ বেশিরভাগ কাজ ইউটিউবার করে, এটা কাজ করে। ফলো করে, কারণ একটু ক্লিক বেট টাইপের হয় যে এই ইউটিউবার একটু অকওয়ার্ড পোজে আছে। তো আমি একটু চেষ্টা করছিলাম, বাট পরে দেখে মনে হয়েছে যে না, এসব আমাকে দিয়ে হবে না। আমার দিয়ে হবে না। আহ, তো আমি 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 একটু আমি আস্তে আস্তে নর্মালাইজ করার কমাই চেষ্টা দিতেছি। করছি। হুম। আগে ট্রাই আর করছি কিন্তু এখন আর তো না। তো এই যে এই ফেস ক্যামে তো আপনার একটা হিউজ এক্সপিরিয়েন্স আছে, আপনি তো শুরুই করছিলেন ফেস এক্সপিরিয়েন্স, আপনি তো মানে কোনো সময় ভয়েস ওভার ভিডিও বানাননি, তাই না? না, ভয়েস ওভার যদি ভিডিও আমি বানান। আমি ভিডিও ভয়েস ওভার, মানে আমি যদি নিজের কোনো কিছু ইনপুট দিছি তাহলে আমার ফেস ছিল ওটা শুধু। হুম। তাই আমাকে এখানে একটু সাজেশন দেন, ঠিক আছে? যে আমি এই আপনি এঙ্গেজ ইন পার্সোনাল ব্র্যান্ডিং, এই জিনিসটা আসলে আপনার থেকে ভালো আমার মনে হয় না কমিউনিটিতে কেউ এখন আছে উইথ ফেস। হুম হুম। তো এখন একটু পরামর্শ দেন যে কিভাবে একটা এনগেজিং কন্টেন্ট বানানো যায়, অডিয়েন্সকে ধরে রাখবো কিভাবে? আমি মনে করি যে অডিয়েন্সের সাথে কথা বলা ভাই, অডিয়েন্সের সাথে কানেক্ট করাই হচ্ছে মেইন। মানে এমন ভাবে বলতে হবে যে আমি কথা বলতেছি, অডিয়েন্স মনে করতেছে যে আমার সাথে কথা বলতেছে। আহ, আমি দেখবা যে আমি মানে আমার কন্টেন্টের মধ্যে আমি বলি যে ভাই এটা কিন্তু এভাবে হবে, ভাই এটা কিন্তু এমন না, ঠিক আছে? আমি কিন্তু এমন মনে করি না, তুমি কি মনে করো? তো এইভাবে মানে আমি ওর সাথে কথা বলতেছি একদম 1 to 1। আমার মনে হয় ওইটা বেশি, আমার দেখলেও মনে দেখবা যে আমার সাথে যখনই কোনো হুম হুম। সাবস্ক্রাইবার আসবে দেখবা যে একদম ভাইয়ের মতো। হ্যাঁ। আরে ভাই আমার কালকে 2-3 জন দেখা হয়েছে বুঝছো, আমি বাইরেছি, তো একজন নামাজ পড়ে আসছে, ঠিক আছে? আমার ধরছে, গলা ঝরাই ধরছে, ভাই আপনি এখানে কি করেন? তো এরকম ভাই কানেক্ট যদি করতে পারো না একদম। আর আমি বলবো যে এই যে তুমি এক সাইডে আছো না, আমিও সাইডেই কথা বলতাম আগে, ফেস ক্যামটা ছিল আহ, একদম লেন্সের মধ্যে, চোখ থাকবে লেন্সের মধ্যে, ঠিক আছে? আমি প্র্যাকটিস করতেছি ওইটা, কারণ আমার চোখ এদিক ওদিক চলে যায়। মানে তাও একদম লেন্সের লেন্সের উপর ফোকাস রাখতে হবে। হ্যাঁ, চোখ থাকবে আচ্ছা। লেন্সে, একদম আই ও, কন্ট্যাক্ট। হ্যাঁ হ্যাঁ, আমি এটা খেয়াল করে দেখছি, কারণ আমি আপনার ভিডিও যখন দেখার সময় আমি এটা কিন্তু ফিল করি। ভিআর বক্স টক্স লাগে না, কিন্তু এমনি নর্মালি পিসিতে দেখলে ফিল করি যে আপনার সাথে আমার একটা কনভারসেশন হচ্ছে। বাট আমার Yes. ভিডিও যখন প্লে করি তখন মনে হয় না যে আমি কনভারসেশনটা এরকম ফিল করাতে পারতেছি। এটা একটা রিজন, ভালো একটা রিজন বলছেন যে এই দিকে তাকায় আছি। আর আরো একটা রিজন হলো যে আমার আসলে ওই মানে একটা এনার্জি থাকে না, আপনার মধ্যে একটা এনার্জি আছে, আমি ওই এনার্জিটা কেন জানি অডিয়েন্সকে ডেলিভারি করতে পারি না। এটা কি সময় শেষে তো হয়ে যাবে নাকি হবে না? এনার্জি কিন্তু আমারও নাই ভাই, আমার দেখতেছো ভয়েস কিন্তু লো হয়ে গেছে। আমি বেশিক্ষণ কথা বলতে পারি না, কারণ আমি কথা কম বলি, ঠিক আছে? আমি মনে হয় দিনের মধ্যে 3000 ওয়ার্ডও কথা বলি না। কিন্তু যখন এই লাইভে টাইভে আসি 1 ঘন্টা, আমার মনে হয় 1 ঘন্টা 1.5 ঘন্টা আমার মানে যদি আমি প্র্যাকটিস করি ডেইলি, তখন আমার ওই রেঞ্জটা বাড়বে। তাছাড়া কিন্তু আমার ওরকম এনার্জি নেই। কিন্তু ওই আমারও হয় কি জানো, আমি ওই একটা ভিডিওর পুরো এনার্জি দিয়ে দিই, তারপর আমি লেতাই করি। আবার আমার রিজেনারেট করতে খাওয়া টাওয়া লাগে বা একটু রেস্ট লাগে, তারপর আর একটা ভিডিওতে যাই। তো আর আমার মনে হয় তোমার আছে, তোমারটাও হবে। তোমার আমার মনে হয় তুমি একটু অকওয়ার্ড ফিল করো, এখনো পুরোপুরি যায় না। পুরোপুরি এখনো যায়নি। আপনি যদি আমার কোনো ভিডিও দেখে থাকেন, আমার মনে হয় সবচেয়ে ইমপ্রুভড হয়েছে ক্রিকেট নিয়ে যেটাতে বানাইছিলাম, মানে ওটা আমার আর কি বেটার ভার্সন, ঠিক আছে? মানে আমি লেটেস্ট। তবে আমি ওই ভিডিওটা দেখে আমি বুঝছি যে তুমি অন্য কিছু ট্রাই করতেছো। হ্যাঁ হ্যাঁ, তবে আমি এটা ট্রাই করার চেষ্টা করছি যে আসলে একটু ডিফারেন্ট কিছু করার, কারণ নারুতো নিয়ে ভিডিও বানালে আমি জানি ভিউ আসবে, কিন্তু ওই যে কমফোর্ট জোনে আমি নিজেকে চ্যালেঞ্জ দিতে পারতেছি না, আমার ওই যে ওই আপগ্রেডেশনটা হচ্ছে না। তো এই জন্য আমি প্ল্যান করছি যে আর আমার ফিউচারে প্ল্যান আছে যে আপনার মতো একটু মানে বেশি কমফোর্টেবল ভিডিও, যেমন ধরেন যে আমাকে যদি এখন মিমস রিভিউ ভিডিও বানাতে দেন, আমি বুঝবো না যে আমাকে কি রিয়াকশন দিতে হবে। আমি ভেতরে ভেতরে হাসতেছি ভাই, একটা মিমস আমার সামনে পাসতেছে, ভেতরে ভেতরে হাসতেছি, কিন্তু আমার অডিয়েন্স ভাববে যে মিমস দেখে চুপ আছে কেন, এরকম টাইপের। আচ্ছা, ওই আমি ওই ফিলিংসটা এক্সপ্লোর করতে পারি না, এটা হলো আমার মেইন সমস্যা।
ওই তাহলে মনে হয় আমার অডিয়েন্সের সাথে এখন আমি কমফোর্টেবল হয়ে গেছি, বুঝছো? হ্যাঁ, এটা একটা এটা আমিও কিন্তু আগে নোটিস করিনি ভাই। হুম আমার কিন্তু ওর মনে হয় না কিছু যে ও ভাই ওর সাথে মানে এত মানুষের সামনে আমি কথা বলতেছি, এমন আমার আগে মনে হইতো, এখন আমি হিট করলাম আগে এটা। হুম তো আমার এটা একটু ইমপ্রুভ করতে হবে। এটা কিভাবে ইমপ্রুভ করা যাবে বলুন তো? এটা ওই যে ভিডিওর সাথে সাথে ইমপ্রুভ হবে, হ্যাঁ যত ভিডিও বানাবা হুম তাছাড়া লাইভ স্ট্রিম করবা হুম যত। হুম হুম। হ্যাঁ, দেখি একটু ফ্রি হলে ভাবছি যে আচ্ছা, রেগুলার লাইভ স্ট্রিম কি চ্যানেলের জন্য সেফ? না, আমাদের আমাদের এই চ্যানেলের জন্য সেফ না, মানে এই ক্যাটাগরির চ্যানেলের ও, জন্য। তাও লাইভ স্ট্রিমটা তাও কেমন একটা স্ট্যান্ডার্ড ব্যালেন্স থাকা উচিত? আমি সপ্তাহে একদিন দেখছি, ওইটা ভালোই, আমার জন্য ভালোই হয়েছে। কারণ অনেক সময় ওই যে 10টার সময় আমি স্টার্ট করতাম, 10টায় মানুষ আমার এখনো স্টিল দেয় যে ভাই 10টার সময় কি আসবেন স্ট্রিমে। আহ, তো এরকম তো আমার আমার মনে হয় যে সপ্তাহে একদিন ঠিক আছে, মানুষের একদিন সাথে একটু কথাবার্তা বললাম, বা একটা বা ইন্টারেক্ট হাইস্ট করলাম। গেলে 2 দিন, এর বেশি করা উচিত না এরকম? বেশি করে লাভ নাই তো, আহ, বেশি করলে তো মানুষ ওই হবে কি, আর ভিডিও ওরে তো আমি ডেইলি দেখি। হুম হুম হুম। আবার এরকমও হইতে পারে ইউটিউবও চিন্তা করবে যে ওরটা কি লাইভ স্ট্রিম চ্যানেল নাকি ভিডিওর চ্যানেল। ভিডিও এটা নিয়ে আমি পড়ে গেছিলাম বিপদে, জানেন? কারণ আমার শুরুর দিকে ছিল শর্টসের, আমার ভিডিও ছিল 10টা ভিডিওতে কেমন ভিউ আসতো, ধরেন যে 5,000 সাবস্ক্রাইবার হিসাবে ঠিকঠাকই ভিউ আসতো, 15, 10, 2, 3, 4 এরকম। বাট শর্টসে আমার ভিউ আসতো বেশি, 20,000, 30,000, 35,000। তো এরপর থেকে আমার চ্যানেল এই এই স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছে। আমার চ্যানেল হয়তো বারবার বোকা সাজে গেছে যে আসলে ইউটিউব হয়তো অ্যালগোরিদম হয়তো বুঝতে পারবে না যে এটা আসলে কি চ্যানেল। কোনো সময় ভিডিও পাম্প করে, কোনো সময় শর্টস পাম্প করে। রিসেন্টলি আবার পডকাস্ট শুরু করছে, তো ও কনফিউশন এই হয়ে হ্যাঁ, গেছে। ভালো কথা ভাই। এই পট মানে এই লাইনে আসলে কি চিন্তা ভাবনা কি ছিল তোমার? এর লাইনে আসলাম ভাই 2025-এর আমি ইউটিউবের আপগ্রেডেশনটা দেখে। ইউটিউব ওই প্রতি বছর ওর একটা ফিউচার প্ল্যান নিয়ে ভিডিও বানায়। তো ওই ভিডিওটা আমি হুম দেখলাম, তো ওই ভিডিওটা দেখলাম যে হচ্ছে ওরা পডকাস্টে একটু বেশি ফোকাস করতেছে। হুম। পডকাস্ট, তারপরে হচ্ছে মানে কি হয়েছে, একটা স্ট্যাটিস্টিক্স শেয়ার করছে যে এই 2024 সালে 400% ইনক্রিজ হয়েছে যে মানুষ এখন মোবাইলে ইয়ে বাদ দিয়ে টিভিতে ইউটিউব দেখা শুরু করছে। তো আমার সেক্ষেত্রে ভিডিও দেখে। সেক্ষেত্রে কি হয়েছে, সেক্ষেত্রে হয়েছে কি, যেমন ধরেন যে মানুষজন একটু লং কন্টেন্ট পছন্দ করছে, মানে একটা অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেছে যে যারা একদম লং কন্টেন্ট পছন্দ করে, আর একটা অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেছে একদম শর্টস দেখবে, রিলস দেখবে এরকম। তো ওরা এরকম করছে যে যা পডকাস্ট টাইপের এই বিষয়গুলো একটা এখন একটু প্রমোট করবে যারা পডকাস্টে আছে, মানে আর এই আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের অডিয়েন্স স্পেশালি ওই টিভিতে ওই ইউটিউবের নাটক টাটক একটু বেশি টেশি দেখে। তো এমন না যে আমার প্ল্যান যে একদম রেগুলার পডকাস্ট বেশি বাড়ানো, বাট এরকম চিন্তা ভাবনা থেকে নিছি যে আমি চাই যে দুইটা রিজন, একটা হচ্ছে যে ইউটিউব একটু অ্যালগোরিদমটা একটু পুশ করবে, আর দ্বিতীয়ত হলো যে মানুষজন বেশিক্ষণ ধরে আমার ফেসটা দেখবে। আমি এটা চাই আচ্ছা, যে আমার ফেসটা আমার অডিয়েন্সের কাছে একটু কমন হোক, ঠিক বুঝতে আছে? পারছি বুঝতে পারছি। তারা যাতে আমার ফেসটা চিনে, যে অকওয়ার্ড ফিল না করে। কারণ আমি একটা দীর্ঘদিন একটা 25,000-এর মধ্যে মনে করেন যে এই 20,000-ই আমার অডিওর ফ্যান, আমার ফেসের ফ্যান না, আমার ভয়েসের ফ্যান, আমার এই পাওয়ার সিস্টেমের ফ্যান। তারা আচ্ছা, আমার ফেস দেখতে চায় না। ভাই, আপনি কি বলবো, শুরু দিক থেকে কি কি এমন এমন মানুষজন কমেন্ট করছে জানেন? একজন বলছে লাইভ স্ট্রিমে আমার ফার্স্ট ওর্স্ট এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করি। একটা লেখছে হেটার্স কিনা আই ডোন্ট নো, বা স্প্যামার কিনা তাও জানি না, বলছে যে লাইভ থেকে বের হয়ে যা, তো ফেস দেখতে ইচ্ছে করছে না। আমি ভাই ওই দিনই ফার্স্ট লাইভ ফেস ক্যাম করার পর, ওই দিনই ফার্স্ট লাইভ, ওই কমেন্ট দেখার পর আমার মনটাই খারাপ হয়ে গেছে জানেন। আরে ভাই, আমি আর পরে এনার্জি দিতে পারিনি। ওই এরা দুই একজন করে এখন। আমারও তো অনেকে বলে ভাই তোর নাক বেকা, তোর মুখ বেকা। আমি কই, ভাই ঠিক আছে, তো তুই এইসা কর না ভাই। তুই এইসা তো কর দেখি, তোরে তো তো ক্যামেরার সামনে দিলে কাঁপাকাঁপি শুরু করে দিবি। তো ভাই এগুলা বলে হ্যাঁ মানে লাইফের থেকে দেখা গেছে যে ভাই কোচিং টোচিং করে আসে, ঠিক আছে, হুম হুম ক্লান্ত ক্লান্ত হয়ে মাথা মোথা থাকে আউলানো, ঠিক আছে, ক্রাশ ঠিক মতো রিপ্লাই টিপ্লাই রিপ্লাই দেয় না, কি করবে ভাই? হ্যাঁ, আর এই উল্টা পাল্টা বলে। এটাও কিন্তু একটা রিজন, ঠিক আছে, আপনার অডিয়েন্সের সাথে কানেক্ট করার। আপনি ওদের দিক থেকে এই জিনিসগুলো ভাবতে পারেন, এদের ক্রাশের কথাটা বললেন না, এই জিনিসটাই হয় আসলে ওদের ডেইলি লাইভে। কাক গালি দেবে তখন, তখন এদের ইউটিউবে দেখছে একজন লাইভ স্ট্রিমে আছে, ও গালি দিয়ে শান্তি পাক। আমার দিলে সমস্যা হয় না, বুঝছো? আমি এখন আমার আগে দিলে কিন্তু ভাই তুমি বিশ্বাস করবা না, যখন আমি প্রথম প্রথম লাইভ করি না, হুম হুম ওই যে আমি তালহা ভাই আর আমাদের একটা গ্যাং ছিল, যারা হুম স্কোয়াড ছিল, আমরা ওই গেম খেলতাম রাত ও 2টা 3টা পর্যন্ত লাইভ স্ট্রিম করতাম, গেম হুম খেলতাম। হুম
এখন ওই সময় যেই শালা এসে আমাদের গালি মারতো, হুম। কোনো কিছু বলতে 4 জনে মিলে যেই গালি দিতাম, আর ওই সময় এমন গালি দিতাম ভাই, উপরে আমার যে বাড়িওয়ালা আছে হ্যাঁ, সে হ্যাঁ। সকালে এসে বলতো ভাই ও এত রাতে কারে গালি দেয়, ঠিক আছে। এমন অবস্থায় মানে কি পরিমাণে এক্সট্রিম যাইতাম, আস্তে আস্তে লাইফটা আমার মানে আগের থেকে না শান্ত হয়ে গেছি। হুম। তোমার নাম শান্ত, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। তো আমার নাম লাইফটা শান্ত। শান্ত হয়ে গেছে। এটা নিয়ে অনেক মিমস ফেস করছি ভাই লাইফে। স্যারও ক্লাসে পড়ানোর সময় এই তোমরা একটু শান্ত হও, সবাই আমার দিকে তাকায়। Instant। না, একটা জিনিস আমি আগে দেখতাম যে শান্ত নামের মানে যে পোলাগুলো হয় এগুলো হুম। অশান্ত হয়, কিন্তু তোমার দেখি তো তুমি শান্ত আছো। আমি ভাই আগে অশান্তই ছিলাম, ওই আপনার মতো ওই দেখা যাচ্ছে লাইফে একটা মারাটা রাখায় শান্ত হয়ে গেছি, হুম, কারণ মনে হচ্ছে যে এই শান্ত থাকাটাই বেটার। yes. আমার মনে হয় যে আহ, কম বয়সে কম বয়সে যারা আছে তারা ওই মেন্টাল ম্যাচুরিটি আপনি বোঝাই আনতে পারবেন না। ওই হুম, লাইফে ও নিজে একটা এক্সপিরিয়েন্স করবে, স্ট্রাগল ফেস করবে, বুঝবে জীবনের মানে কি, তারপর ইয়ে করবে। সবারই ফেজ আসে সবারই ভাই। ফেজ আসে, সো আমার এটা আর মনে হয় কি। 22 থেকে 25, 30, 25, 28 এই লাইফটা মানে একদম ম্যাচুরেটেড টাইম। হুম। আর আমার শুরু হয়েছে করোনার পর। এই করোনা টাইমে আমি কিন্তু একদম এক্সট্রোভার্ট ছিলাম। করোনা টাইমে মানে ফ্রেন্ডদের মধ্যে একদম পপুলার টপুলার, ঠিক আছে, একদম ঘুরে টুরে ফিলে একদম আমার একটা ইয়ে ছিল যে সবার সাথে ভালো পরিচয় থাকা লাগবে। করোনার মধ্যে আমি কেন জানি সাডেনলি ইন্ট্রোভার্ট হয়ে গেলাম। তো ওই সময় আমার একটু ডেভেলপমেন্ট আসছে। আচ্ছা, আমি তো ভাই আজীবন ইন্ট্রোভার্ট, কিন্তু আমার এমন হয় না যে আমি কারোর সাথে কথা বলতে গিয়ে আমি অকওয়ার্ড হয়েছি কোনো মেয়ের সামনে, আমার এই হুম। কোনোদিন হয় না। আমি নর্মালি আছি কিন্তু আমি কথা কম বলি, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, আপনার এঙ্গেজিং কন্টেন্ট দেখে কিন্তু বোঝা যাবে না যে আপনি একটু ইন্ট্রোভার্ট টাইপের। আর মেয়েরাও পডকাস্টেও এটাই দেখছি, বলে ভাই। পডকাস্টেও দেখছি। তো হ্যাঁ, মেয়েরা বলে কি যে ভাই মানে তোমারে তো দেখি যে তুমি এত কথা বলো, এখন চুপ কেন? হ্যাঁ, তুমি তো ভাই জানো না তাই। রিসেন্টলি ডেট টেট কাউকে করতেছেন নাকি? ডেট ভাই আমি হচ্ছি ওয়ান উম্যান ম্যান, ও বুঝছো। আচ্ছা, আচ্ছা, তো ভালো তো। ওইরকম এমনি ফ্যান্স অনেক আছে, তারা একটু চায়, কিন্তু ভাই ইন দি এন্ড ভাই মেয়েদের আমি ভয় পাই, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। মেয়ে জিনিসটা অনেক স্ক্যারি, কোন সময় কোন আকামের মধ্যে ঢুকাই দিবে, ফাঁসাই দেবে, তার থেকে ভাই ভালো আছি তার। কোনো কোনো লাইফ এক্সপিরিয়েন্স এটা নিয়ে যেটা অডিয়েন্সের সাথে শেয়ার করতে চান? মেয়ে নিয়ে হ্যাঁ, মেয়ের হ্যাঁ, টাইপে। হ্যাঁ, হ্যাঁ। ও মাই গড ভাই, আমি মনে করি যে ভাই রাইট, যদি কেউ চুজ করতে পারো তোমার লাইফ একদম সেট করে দিবে ওই মেয়েই, হুম, ঠিক হুম। আছে। ওই মেয়েই তোমাকে শুধরাই দিবে, যেমন আমাকে অনেক শুধরাইছে লাইফে। আচ্ছা। যে এই যে আছে না যে আমি আগে উল্টাপাল্টা কাজ করতাম, ঠিক আছে, আমি আইসা উল্টাপাল্টা গালি দিতাম, হুম, আমি মিমস টিমস দেখতাম, আর মাইয়া গোলা নাচানাচি এগুলা, হুম, হুম, তো হুম, ওইগুলা কমছে। ওইগুলা থেকে আমাকে হুম, বলছে মানে একটু সামলাইছে যে এগুলো হুম, করা হুম, যাবে না, এগুলো করা যাবে না। তো এগুলো করে তোমার সামলাবে, যদি আবার উল্টার দিকে পড়ো ভাই লাইফ ডিস্ট্রয়েড ভাই, হুম। ঠিক আছে। তো কঠিন একটা জিনিস, কপালে কোনটা পড়ে হু নোস। তবে ভাই ওই টক্সিক কারোর সাথে থাকার থেকে আমার কাছে মনে হয় সিঙ্গেল থাকা অনেক বেটার। এখন আপনি আপনার লাইফ গোল আমার সাথে একটু শেয়ার করেন, আপনার লাইফ গোল কি? হ্যাঁ ভাই, লাইফ গোলটা আসলে আমি তোমার অল্প বলবো, বেশি হুম, বলবো না, হুম, হুম, কারণ আমি মনে করি যে অনেকে দেখবে তো হুম, হুম। বলে ফেললে ওইটা হয় না, হ্যাঁ। ঠিক আছে। আমার লাইফ গোল হচ্ছে প্রচুর টাকা কামানো, প্রচুর মিলিয়নেয়ার। প্রচুর মিলিয়নিয়ার, পসিবল হলে অনেক আরো বেশি। বাট ভাই তো মিলিয়নার হক যতটা মানে আমরা ভাবি এটা পসিবল, বাট বিলিয়নার হওয়া অনেকটা ইম্পসিবল। বিলিয়নিয়ার হওয়া, আমি বিলিয়নিয়ার হইতে চাইও না, ওই পর্যায়ে গেলে আমি পুরো নাস্তিক টাস্তিক হয়ে যাবো, হ্যাঁ, ওইসব হ্যাঁ, দরকার নেই। বিলিয়নার হওয়াটা অনেক টাফ, কারণ বিলিয়ন মানুষের প্রবলেম তখন সলভ করতে হবে। আমি একটু মাঝে মধ্যে হুম। বই টই পড়ি তো, একটা কোন একটা বই পড়ছিলাম, এখানে লিখছে যে যদি তুমি মিলিয়নার হতে চাও তাহলে মিলিয়নার মানুষের প্রবলেম সলভ করো, আর যদি বিলিয়নার হতে চাও বিলিয়ন মানুষের প্রবলেম সলভ করো। এরকম টাইপের একটা পড়ছিলাম, এটা আমার খুব ভালো লাগছিল, হিট করছিল। তো ভাই হ্যাঁ বলেন আপনার তারপরে নেক্সট। তো ওইটাই আমার গোল, অনেক টাকা কামামো, আর আমার মা যতদিন জীবিত আছে তারে হুম। সব তার, হ্যাঁ, সব তার এভরি ঘুরাবো। এভরি বয়েজ ড্রিম। হ্যাঁ এইটাই ভাই, আমাদের আর কি ড্রিম ভাই, পোলাদের আর কি হ্যাঁ, ড্রিম আছে, যতদিন মা বাবা বেঁচে আছে তাদের একটা ভালো লাইফ দেওয়া। হ্যাঁ। এরপর আমাদের টাকা দিয়ে কি করুন ভাই, বল কি করার আছে। তো এদিক এটাই এদিক আমার। থেকেও আমার সাথে আপনার গোল হুবহু মিলে গেছে।
আপনি আমার বায়ো দেখছেন কি? কোন জায়গার? ফেসবুকে, ফেসবুকের? ফেসবুক ইয়েতে সব জায়গায় ফিউচার মিলিয়নার। আমি আমার আচ্ছা, ফ্রেন্ডস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি সার্কেলকে দেখছি। বলি বা হাবিজা সবাইকে বলি যে আমি মিলিয়নার হব ভাই। আমি জানি না যে কি হবে, বাট আমি মিলিয়নার আমি হব। হবো ভাই, ঠিক আছে, আমি হবো। দেখো পডকাস্টটা একসাথে। থাকবে না ভাই হ্যাঁ দুইজনে? হ্যাঁ, পডকাস্টটা থাকবে একসাথে। ঠিক আছে, এখন মিলিয়নার হওয়ার জন্য অবভিয়াসলি এই দেশে আপনি তো জানেন এই দেশের অবস্থা কি। আমি আপনাকে যাইতেছি তো ভাই। এই জিনিসটা এই জিনিসটা আপনাকে অন্তত এক্সপ্লেন করতে হবে না, কারণ এর যদি কোনো ভুক্তভোগী, খুব ভালো রকমের ভুক্তভোগী যে নিজের পোটেনশিয়ালের সর্বোচ্চ লেভেলে যাইতে পারে না, কেউ যদি থাকে আপনি এর মধ্যে পড়বেন। তা আপনি বুঝতে পারবেন যে এই দেশের সমস্যাটা এতে। এজন্য আমার প্ল্যান যে আমি বাইরে যাব, জাপান অথবা ইউএসএ টার্গেট রাখছি, যে স্কলারশিপ নিয়ে, যদি আমার বা বড় লোক না, লোয়ার মিডিল ক্লাস, আমার নিজের টাকা দিয়ে তো যাওয়ার ইয়ে নাই, সো স্কলারশিপে ফুল ফান্ডেড স্কলারশিপ না হলে যেতে পারবো না। তো ওই জন্য নিজেকে প্রিপেয়ার করছি, আইএলস দিব, জিআরই দিব। আমার কিন্তু রিসার্চ আছে, রিসার্চ পাবলিশড আছে। সো একটা ইয়ে আছে, মানে কি বলে, সিভি আছে, মানে প্রেজেন্ট করার মতো। সো ওইভাবে আমি প্রিপারেশন নিচ্ছি। আপনার কি বাইরে যাওয়ার প্ল্যান আছে? আমার প্রসেসিং ব্যাকগ্রাউন্ডে চলতেছে, আমি এই জন্য বলি না তো, আমি যে আগে বলছি না, বলে দিলাম, আমি সবাইকে বললাম যে ভাই এগুলো তো হবে না, হ্যাঁ, আমি যাইতেছি যে কামটা কইরা একদম বিদেশ যাই আমি একদম। আসছি ভাই। হুম দেখো হুম হুম। এটা ভালো। মানে অনেকের কিন্তু এরকম একটা চিন্তা ভাবনা থাকে যে বলে দিলে আমার এটা হবে না, আর এটা আসলে কাইন্ড অফ হয় ট্রু। না, আমি এই জন্যই বলছি ভাই, আমার সাথে অনেকবার আমি চ্যাটের মধ্যে আইসা মানে লাইভে আইসা বইলা দিই, তারপরে হয় না। আমার এই জন্য কাছে আমি এখন আমার বলি কাছে না। মনে হয় এটা রিজন কি জানেন? হুম, রিজন হলো, যেমন ধরেন যে আপনার গোল হচ্ছে, সাপোজ ধরেন যে নাম্বার 1 ইউটিউবার হওয়া বাংলাদেশে। হুম। তো এই জিনিসটা আপনি নিজের মধ্যে রাখলেন, তখন আপনার মধ্যে একটা স্পৃহা থাকে যে আমি এটা করব। বাট আপনি যখন বলে দেন, তখন ওই মানুষজনকে যে আপনি যে বললেন যে আমি হব, তখন কিন্তু একটা ভালো লাগা কাজ করে। ওই ভালো লাগার কাজ করে তখন এই স্পৃহাটা কমে যায়। হ্যাঁ, ট্রু, কাইন্ড অফ ট্রু। যে আমিও দেখছি আমি তো যে বলেই বলে দিছি, দিলে শেষ, হ্যাঁ বলেই বলে দিছি। দিছি, ইয়েস ইয়েস। বাট আমি এটা তারপরে মানুষজনকে বলি, কারণ যাতে আমার একটা রিমাইন্ডার থাকে, তুই না বলছিলি মিলিয়নার হবি, যাতে আমি যদি আমার গরিব যদি হই, আমি গরিব হয়ে মরবো না, আমি বড় লোক হয়ে মরবো, একদিনের জন্য হলে মিলিয়নার হয়ে মরবো, আমার এরকম চিন্তা ভাবনা। আর এই দেশে কম সময়ে মিলিয়নার হওয়াটা অনেক টাফ, স্পেশালি একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির ছেলের জন্য। সেই জন্য আমি যাই ইউএসএ যেতে, সেখানে অনেক অপরচুনিটি আছে। সেখানে আমার মেধা হোক, বা ধরেন যে সেখানে গিয়ে যতটা নিজেকে পুশ করা যায়। আর ওইখানে জানেনই তো, এনভায়রনমেন্ট অনেক ম্যাটার করে। পাওয়ারফুল পিপল কাম ফ্রম পাওয়ারফুল প্লেসেস, ওই যে কেজিএফ এর ডায়লগ আছে না? ইয়েস ইয়েস তো ইয়েস, ওইখানে গেলে একটা ইয়ে আসবে। তো এটা হলো আমার প্ল্যান। আচ্ছা, যাই হোক, সো তোমরা আমাদের প্ল্যান সম্পর্কে জানতে পারলা। এবার আমরা কথা বলবো হচ্ছে বাংলাদেশি অ্যানিমে ইউটিউবারদের নিয়ে। ঠিক আছে, আচ্ছা, আমি ওকে, ইন্টারেস্টিং। এর এর আগে আকানোর সাথে একটা পডকাস্ট আমি বলছিলাম যে যদি আমাদের যারা অ্যানিমে ইউটিউবার আছে, ফার্স্ট টাইম উইথ ফেস কেউ যদি 1 লাখ সাবস্ক্রাইবার ক্রস করতে পারে, সেটা হলো হিসাম টক্স অ্যাবাউট অ্যানিমে। ঠিক আছে, আমাদের মধ্যে আপনার ফার্স্ট, মানে আপনার তো 50,000 মানে কাছাকাছি হয়ে গেছে, তাই না? এখন আর মনে হয় 800-700 লাগবে। 800 লাগবে, সো 50,000 তো হয়ে গেছে। তো তারপরে আমরা আমাদের থেকে কিন্তু অনেক আগায় আছেন। ঠিক আছে, সো সবার আগে কিন্তু আমার আপনার হওয়ার পসিবিলিটি বেশি। এখানে আমি বলবো যে আমি স্টিল এটা শিওর না। আমি জানি একটু আগাই আছি আমি, কিন্তু আমি স্টিল একটু শিওর না, না। অনেক কারণ কি আগায় জানো? আছেন তো। হুম। কারণ আমি শিওর না কি জানো, কারণ আমি আমার বেস্টটা যদি দিতাম হুম হুম ইউটিউবের মধ্যে, আমি চ্যানেলের মধ্যে, তাহলে আমি একদম কনফিডেন্সের সাথে বলতাম নো, আমার মধ্যে থাকতো এটা, কিন্তু আমি আমার বেস্টটা দিতেই আছি না। তো কেউ না কেউ হয়তো বা উইঠা যে কোনো সময় আমার ছাড়াই দিতে পারে, বুম আমার করতে এরকম পারে। মেন্টাল, আমার মনে মনে এরকম লাগে। আহ, তো থাকলে ভালোই হয় যে ফার্স্ট একটা ফেস ক্যাম ইউটিউবার, কম্পিটিশন যদিও আমার কম্পিটিশন টাইপের একটা ইয়ে আমার আসবে, কম্পিটিশন দরকার, আমার রাইভেল কম্পিটিশন, রাইভেল আসবে। হ্যাঁ আমার কম্পিটিশন আসলে দরকার, যে কারণ তুমিও যদি পাশাপাশি থাকবা, আরো কয়েকজন থাকবে, কেউ একটা ভালো ভিডিও, একটা এক্সট্রা অর্ডিনারি ভিডিও বানাইলে আমার মনে হবে যে আমার কোয়ালিটিটা ডাউন হয়ে গেছে, তখন আমার একটু আপনার কি মনে হয় যে এরকম পোটেনশিয়াল অ্যানিমে ইউটিউবার এখন আমাদের কমিউনিটিতে কে কে আছে? পোটেনশিয়াল। দেখো ভাই, ভালো স্ট্রাকচার, ভালো সবকিছু রিসার্চ দিয়ে ভিডিও বানাইলেই ওটা ভালো ভিডিও হবে না। মানে একটা সাকসেসফুল ভিডিও কি, কোনটা কোনটা হবে বলো? যেটা মানুষকে Views ইনফ্লুয়েন্স করবে। মানুষকে ইনফ্লুয়েন্স করবে, মানুষের কাছে পৌঁছাবে, সবকিছু মিলে। কিন্তু আকানোরে দেখবা, আকানো ভালো ভিডিও বানায়, কিন্তু ওর ভিডিও বেশি দৌড় দেবে না। ঠিক আছে, ওর ভিডিও বেশি যাবে না, এটা হচ্ছে
ওর একটা আমি বলবো প্রবলেম। ওই ঠিক আছে, ওই যদি নিশ অডিয়েন্সের জন্য বানায় ওটা ওর চয়েস, কিন্তু ওই যে দেখো তালহা ভাইয়ের যদি ভিডিও বানাবে, তালহা ভাইয়ের তো ফেস আছে, বাট ফেস ভ্যালু আছে। হ্যাঁ, কিন্তু ওইরকম যদি ট্রেন্ড ওয়াইজ তারপরে কি বলে ওটাকে অ্যালগোরিদম যদি স্যুট করানোর মতো যদি ভিডিও কেউ বানাইতে পারে, হুম হুম আমার মনে হয় না এখন যারা আছে তার মধ্যে থেকে হয়তোবা তুমি যাইতে পারো। হুম। আর আমাদের যে ইয়াং জেনারেশন যে আছে, আপনার কি মনে হয় যে এমন কোন অ্যানিমে ইউটিউবার আসবে যে আমাদের আমাদের একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আমাদের জন্য, যেমন প্রথমে ঢুকেই একদম ফাটাই দিল আপনি যেভাবে Yes. ঢুকাইছিলেন? ইয়েস, আসবে এরকম? আসবে, অনেকেই আসবে, কিন্তু আমরা ওজি ভাই, আমাদের আমাদের আমার রেসপেক্ট অন্যরকম থাকবে। আমাদের একটা ট্যাগলাইন কমেন্টে আছে, যদি একটা হ্যাঁ। কথা বলমু ওইটাই হুম ওইটাই হবে, কিন্তু ওদের ব্যাপারে ওইটা হবে না। ওরা ভিউজ নিবে ঠিকই, ওদের সাবস্ক্রাইবার্স ঠিকই হবে, কিন্তু হুম হিসাম টক্স অ্যাবাউট অ্যানিমের কথা হুম বা হুম, গ্রাজুয়েট ওটাকের কথা হ্যাঁ বা ফেরদৌস ভাইয়ের কথা অন্যরকম। থাকবে, হ্যাঁ। আপনি আঁকানোর এই বিষয়টা বললেন, শিশিরকে আপনার কেমন মনে হয়েছে পোকেক্সের? প্রোকেক্সেল এমন একটা ইউটিউবার যারে আমি প্রথম যখন মানে প্রথম কয়েকটা ভিডিও দেখছিলাম, যারে আমার মনে হয়েছে, যখন ওরে দেখে আমার মনে হয়েছে যে আমি আমার ভিডিওর কোয়ালিটি লো। ও কয়েকটা, যদি হ্যাঁ হ্যাঁ সবগুলা না, ঠিক আছে, যেগুলো ও ভয়েস ওভার দিয়ে বানাইছে ওইগুলার হ্যাঁ কিছু কিছু ভিডিও, যেমন একটা ভিডিও বানাইছিল ও হচ্ছে ইভেন্ট নিয়ে, ওই ভিডিওটার পর আমার হিংসা হইছে যে আমার আরো ভিডিও ভালো ভিডিও বানাইতে হবে, ঠিক আছে। হুম তা আমার আশা ছিল অনেক, কিন্তু ওই হয়েছে কি ওর একটু এক্সপেরিয়েন্সও কম, আর ও একটু শাই, ঠিক আছে, হুম হুম, ওর ক্যামেরা ফ্রেন্ডলি না, তো ওর আরো টাইম লাগবে, ওর আরো শিখতে অনেক টাইম লাগবে। হ্যাঁ। আর ওদের কাছে তো কিন্তু সময় আছে। আমরা যেমন একটা ম্যাচুরিটি লেভেলে গেছি, ওরা এখন মাত্র কলেজে পড়ে, ওদের কাছে সময় আছে। সো ওরা হয়তো একটা ভালো কন্টেন্ট যে ইয়েটা, আমার মনে হয় যে ওদের হাত থেকে শুরু হবে। আর আরেকজন আছে, টিজে। টিজে ভাই লেজি ভাই, টিজে ভাই খুবই লেজি। আর আমি জানি না টিজে ভাইয়ের আসলে, আমি তো টিজে ভাইয়ের সাথে অতটা বেশি মিশি নাই, কিন্তু টিজে ভাইয়ের সাথে আমি যখন দেখা হয়েছে ভালো, অ্যাজ এ পার্সন ভালো আছে, ম্যাচিওরও আছে, আবার শয়তানিও করে, কিন্তু কিন্তু কেন যেন কন্টেন্ট নিয়ে সবাইরে দেখবা সে লড়াই বেড়ায়, ঠিক আছে, সবার বলবে যে এই এই, কিন্তু নিজের বেলায় সে না। আমার আচ্ছা, টিজে ভাই আরো ইমপ্রুভ করতে পারে অনেক কিছু, তার ভিডিওতেও অনেক কিছু ইমপ্রুভ করার আছে, হ্যাঁ। এবং আমি তারে অনেক পুশ দেওয়ারও ট্রাই করছি, কিন্তু মাইয়া নিয়ে ব্যস্ত সে। আর আমাদের ওজি কন্টেন্ট ক্রিয়েটর ফেরদাউস ভাই, ফেরদৌস ভাই, হ্যাঁ, দেখলেন, নাম বলতে হলো না। আমি জানি তো কারে বলবা। হুম, তো ফেরদাউস ভাই তো সবার আগে সবার প্রথমে যারে আমি চিনছি সে ফেরদাউস ভাই আমাদের কমিউনিটিতে, কারণ সেই একমাত্র ছিল যখন ওই প্রথম আমার চ্যানেল ছিল, তখন আমি ভিডিও বানাইতাম, তখন তার ভিডিও টিডিও আসতো, ওই যে হালাল এনিমে ইন রামাদান হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ, টাইপের ভিডিও টিডিও বানাইতো, আমার সামনে আসতো। হুম, আবার নারুটোর ভিডিও আসতো। আমি প্রথম প্রথম বাইরে ভাবছিলাম অনেক ইগো তার মধ্যে, হুম, ঠিক হুম, আছে, আমি সে ওরকম ফেস ক্যাম না দিলেও আমি তার ইনস্টাগ্রামে যে দেখছিলাম, ও, আমি তার দেখে মনে করছি যে খুবই ইগো আল্লাহ পাবলিক টাবলিক হুম, হবে, কারণ বাংলাদেশি মানুষ তো বুঝো হ্যাঁ নাই, হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশি আরো সে একজন আগে থেকে ভিডিও আগে বানায়, থেকে আমি ভিডিও বলছি, বানায়। খুবই ইগো আলা মানুষ হবে। কিন্তু যখন তার সাথে কথা হলো, সে একজন ভালো ম্যাচিওর মানুষ আছে, একজন বড় হুম, ভাইয়ের মতোই সে অ্যাক্ট করে। হ্যাঁ, আমি চাই যে সে একটু, আমি চাই সে আরো বেশি করুক, কিন্তু হুম, আমার মনে হয় সে ট্রেন্ডের সাথে নাই, হুম, এন্ড অ্যালগোরিদমের সাথেও নাই, হুম, বুঝতে পারছি, এই হ্যাঁ, দুইটা থেকেই সে দূরে। হুম, দুইটার এটা, যদি এক করতে পারে, মনে করো ফেস ক্যামও আছে এন্ড অ্যালগোরিদমে যেটা চায় হ্যাঁ হ্যাঁ, সেরকমও ভিডিও বানাইতেছে, তো আমার মনে হয় ওঠা করতে পারে মানুষ। হুম। এরকম আমার কাছে আপনি যেটা বলেন এরকম ইয়েতে মনে হয় ফেরদৌস ভাই আসলে অনেক ফ্রেন্ডলি। আমিও নিজে এটা এক্সপিরিয়েন্স করছি। আমার আপনার আগে কিন্তু ফেরদৌস ভাইয়ের সাথে একটা পডকাস্ট করছি। এই আচ্ছা, আগে যে পডকাস্টটা এটা ফেরদৌস ভাইয়ের বাপের সাথে। বাপের বাপে, হ্যাঁ, বাপে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখছি। আমি নিজে বাপে না, পার্সোনালি পার্সোনালি তুমি পডকাস্ট করছো হ্যাঁ কবে? হ্যাঁ, ফেরদৌস ভাইয়ের সাথে এই যে আকানোর সাথে যেদিন করছি ওই দিনই আচ্ছা ইয়ে করে, ঠিক আছে, ওরকম আচ্ছা, দুইটা একসাথে করছি। আবার আমি এই যে আগে একটু ভিডিও যখন এডিট করছিলাম তখন আমি কমেন্টে পোস্ট দিছিলাম যে পডকাস্ট আসছে, তো ওখানে একজন দেখলাম লিখছে যে হিশাম ভাই
কোশ্চেন মার্ক দিয়ে এরকম হয়। মানে সবাই এরকম এক্সপেক্ট করতেছে যে, আর স্পেশালি আপনাকে যখন ওই ভিডিওটা বানাইছিলাম এর মধ্যে 20 থেকে 30% মানুষ এই বিষয়টা খুবই পজিটিভলি নিছিল। এই 20 থেকে 30% মানুষ কিন্তু হচ্ছে দেখেন এইটাই কিন্তু আমার আর আপনার ইয়েতে করে দিছে। আমি এদিকে যদি যাই দেখি আমার ভিডিওর সোর্স, ওই যে সোর্স দেখায় না, হিসাম টক্স আউট অ্যানিমে কিন্তু আছে। সো আমার আর আপনার অডিয়েন্সের মধ্যে কিন্তু একটা ভালো ক্রস ওভার অলরেডি ছিল। এই একই কমিউনিটিতে তো ভাই থাকবে, হ্যাঁ। এটা তো স্বাভাবিক। আর আরো অনেক অনেক অ্যানিমে ইউটিউবার আছে, তো ওদের নিয়ে একটু কিছু বলেন, ওদের যদি আপনার ধারণা ওদের কিনে কেমন কি। ভাই আমি এমন এক জায়গায় এমন পর্যায়ে চলে গেছি যে এখন আমি কিছু উল্টাপাল্টা আগে যেরকম বলতাম এখন আর বলতে পারতেছি না, না হলে আমি একজনের নিয়ে বলতাম। আচ্ছা। সে ভালো আছে, মানে এমনি র্যান্ডম অ্যানিমেশনের কথা যদি বলি, হুম ঠিক আছে, সে তার জায়গা থেকে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় সে কমিউনিটির জন্য কিছু একটা করা উচিত তার। যেমন আমরা যেমন করি না, আমরা হুম হুম ট্রাই করি কমিউনিটি, যতই বলি যে আমি কমিউনিটির কেয়ার করি না, কিন্তু একই কমিউনিটিতে তো আমি আছি। হুম হুম। কিন্তু আমি তো ট্রাই করি যে বাংলাদেশের জন্য একটু হলেও হ্যাঁ হ্যাঁ। মানুষ অ্যানিমেটারে একটু পুশ দিতে পারি, বা ওইরকম কিছু একটা রেভুলেশন ক্রিয়েট করা যায় কিনা। সে চাইলে কিন্তু পারে, তার কাছে অডিয়েন্স আছে, কিন্তু সে হ্যাঁ। কিছু করে না। আমি এটা জানি না আপনার কি আপনার reason। কাছে কি মানে মনে হয় কি যে কেন করে না? সে ওই বিজনেসম্যান ভাই, আমরাও কিন্তু বিজনেসম্যান, আমরাও হুম ইউটিউবটাকে বিজনেস হিসেবেই নেই। হুম কিন্তু আমার মনে হয় সে পুরোপুরি একদম মেন্টালি মেনে নিছে যে এগুলা সাবস্ক্রাইবার্স থাকুক আর না থাকুক, আই ডোন্ট কেয়ার। আমার মনে হয় এরকম, আমার মনে হয়। কারণ যদি একটু হইতো তাহলে তার মনে হয় করা উচিত যে অ্যানিমে একটা কিছু দেখবা, কিন্তু সব সময় তার কন্টেন্ট যেটা আছে এক্সপ্লেনেশন, সে কিন্তু ওই থেকে বের হয় না। একটু বের হইতে পারতো, একটু কমিউনিটি নিয়েও কথা বলতে পারতো, বা আর নো ভাই, সবার পার্সপেক্টিভ ডিফারেন্ট, তারও কোনো কিছু তার রেস্ট্রিকশন থাকতে পারে, সেও চিন্তা করতে পারে যে আমি আমার যেটা আছে ওটার বাইরে বের হইলে আমার চ্যানেল ডেড হয়ে যাবে, এমনও চিন্তা করতে পারে। হুম। আমি জানি না, বাট আমি হলে হয়তোবা আমি কমিউনিটি নিয়েই চলতাম। আমার কাছে কি মনে হয় জানেন? আমার কাছে মনে হয় যে ল্যাক অফ প্যাশন ফর অ্যানিমে। তার ওই অ্যানিমেটা নিয়ে ওইরকম প্যাশন, আমার মধ্যে যেরকম প্যাশন কাজ করবে, আপনার মধ্যে যেরকম প্যাশন কাজ করবে, তার মধ্যে কিন্তু এরকম প্যাশন কাজ করবে না। আমার মনে হয় সে অ্যানিমে দেখে না, হুম। বুঝছো? ওই একটা স্ক্রিপ্ট টাইপের স্টোরি এক্সপ্লেইন। কেউ সে তো বলছেও তার এডিটরও আলাদা, তার স্ক্রিপ্ট রাইটারও আলাদা, সে খালি বলে। ওই আর তালহা ভাইয়ের সাথে একটা এই কনভারসেশন কি দেখছিলেন? হ্যাঁ, দেখছি। তো ওইখান থেকে মনে হয় আমি একটু এটা জানতে পারছিলাম, আমার যদি একদম এক্সাক্ট মনে নাই, বাট তার এরকম একটা পার্সপেক্টিভ ছিল যে যে ক্লিক বেট থাম্বনেল গুলো ইউজ করে, মানে এই কোশ্চেনটা এরকম ছিল যে এরকম কেন। তো সে এভাবে বলছিল যে ওই ভিডিওটা একটু আকর্ষণীয় করার জন্য, কারণ এই বিষয়গুলো মানুষজন খায়। তো সে যখন আসলে এক্সপ্লেন করতো তো মানুষজন ভাই দেখতো না, কিন্তু যখন এরকম উল্টা পাল্টা টাইটেল ইউজ করতো মানুষজন আগ্রহ দিয়ে দেখতো। তো তার কিন্তু ভিউ আছে, কিন্তু কমিউনিটিটা কিন্তু এঙ্গেজ না। নাই, ঠিক আছে। এক্সপ্লেনেশন ক্রিয়েটরদের সাথে এমনই হবে। হ্যাঁ, আপনার সাবস্ক্রাইবার কম, তার থেকে অনেক কম, কিন্তু আপনার কমিউনিটি কিন্তু অনেক এঙ্গেজড, কিন্তু তার কিন্তু এরকম এঙ্গেজ না। ওই যে যে আমি যদি একটা অন্য টপিকেও বানাই, মনে করো যে আমি এখানে যাব, আমি একটা ইভেন্টে যাব, ঠিক আছে, আমার সাথে কিন্তু অনেকে যাবে, কিন্তু তার সাথে যাবে না। হ্যাঁ, এটা একটা বিষয়। আর তা সে কিন্তু অতটা মানে মানে অ্যাক্টিভও না বলা যায়, মানে তার অনেকগুলো চ্যানেল আছে, সো এরকম অ্যাক্টিভও না। সো যাই হোক, এরকম আছে। আর আরো কিন্তু আছে, আপনি রিসেন্টলি ওই খেয়াল করছেন কিনা যে নতুন নতুন কিছু অ্যানিমে ইউটিউবার হাত আসতেছে, 300 400 500 সাবস্ক্রাইবার। আর দেখি যে ইউটিউব অ্যালগরিদম এদের ভিডিও পুশ করে, আমার ফিডে মাঝে মধ্যে আসে, দুই একজন দেখি। আমি দেখছি অনেকগুলা ছিল, কয়েকজন আছে, আমি নাম আমার হয়তো অতটা মন নাই, কিন্তু দুই একজন আছে যে ভালোই ভিডিও বানাইতেছে, ঠিক আছে, ওই যে ফেস ছাড়া আবার ফেস ক্যাম সহ বানাইতেছে। দুই একজন আছে, আবার কিছু কিছু আছে যে অনেক ছোট, নিজেরাই কামড়ি করে, এরে রোস্ট করে, ওরে রোস্ট করে। এগুলা করা উচিত না, আমাদের কমিউনিটিতে রোস্ট ফোস্ট আনা উচিত না। যদিও আমি র্যান্ডম অ্যানিমেশন নিয়ে প্রথমে যদিও ওইটা রোস্ট না, ওটা রোস্ট ছিল না, ওটা একটা ভালো মেসেজ ছিল। কিন্তু এই রোস্ট ফোস্ট করো না, জাস্ট নর্মাল ভিডিও বানাও, বা ডিফারেন্ট ইউনিক কিছু বানাও ভাই, আমরাই তোমাদের প্রমোট করবো, কোনো প্যারা নেই। আমি আরো একটা জিনিস বলি, যে আমাদের কমিউনিটিটা, ঠিক আছে, দেখবা যে আর 1 বছরের মধ্যে অনেক ক্রিয়েটার আসবে,
অনেক ক্রিয়েটার আসবে যারা গেমিং এর, অনেক ক্রিয়েটার আসবে যারা রোস্টিং এর, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? এই ফ্রি ফায়ার দেখবা যে বিলুপ্ত হওয়ার পর্যায়ে থাকবে, ওই চ্যানেলগুলো সব অ্যানিমের দিকে, সব না মানে 50% বেশিরভাগই হ্যাঁ অ্যানিমের দিকে শিফট হওয়া শুরু করবে। কারণ এই যে নারুটো দেখতাছে, তারপরে অ্যাটাক অন টাইটান দেখছে, ওয়ান পাঞ্চ ম্যান দেখছে, এইগুলো তো দেখে আসতেছে। হুম, এখন না হয় গেমিং চালাইতেছে, কিন্তু যখন গেমিং চলবে না দেখবে এইগুলো সব অ্যানিমের দিকে আসবে। আসলে হইবে কি ভালোই হবে, আমাদের জন্যই ভালো হবে। কারণ এই ইন্ডিয়ায় দেখো না, তালহা ভাইও কিন্তু গেমিং ক্রিয়েটার ছিল, হুম, এখন তালহা ভাই টপ ক্রিয়েটারের মধ্যে বা হ্যাঁ, ইন্ডিয়া একজন আছে। ইন্ডিয়া একজন আছে হ্যাঁ। আমার কাছে মনে হয় যে হ্যাঁ ওই ফেজটা আসবে, কিন্তু এই ফেজটা আসলে একটা বড় অসুবিধা কি জানেন? বড় অসুবিধা হলো যে আমাদের কিছু পছন্দের অ্যানিমে একদম ইয়ে হয়ে যাবে। দেখো আমি এগুলো মাইন্ড করি না কোনো কিছু, হোক হোক, এটা হওয়ারই হবে এক সময়। তুমি যতই করো না কেন, যতই তবে কিছু, এটা কমিউনিটি বড় থামানো করতে যাবে না। দরকার আছে। আমি চাই বড় হোক, একদম বস্তি হয়ে যাক, সমস্যা নেই। কিন্তু বস্তি হবে না যদি আমরা ঠিক থাকি, ক্রিয়েটার গুলো ঠিক থাকে। হ্যাঁ ক্রিয়েটার যদি বস্তি খাওয়ানো শুরু করে, এমনিও বস্তি হয়ে যাবে। ক্রিয়েটার যদি কোনো সময় বলে যে ভাই এগুলো কি করতেছো, তখন কিন্তু ওইটা একটা মেইনটেইন থাকবে। এখন বাংলাদেশ তো ভাই হুম হুম বস্তিই হবে এখন। আমি এসব নিয়ে চিন্তা করি না, যা করার করো। সেটাই। যাই হোক, আমরা অ্যানিমে কমিউনিটি নিয়ে অনেক ডিটেলস আলোচনা করে ফেললাম। এর আগে আকানো বা ফেরদৌস ভাইয়ের সাথে অ্যানিমে কমিউনিটি আলোচনা করছি। আপনার কি মনে হয় যে ক্রাঞ্চি রোল কবে আসতে পারে? উ ক্রাঞ্চিরোল আমি তো এক্সপেক্ট করতেছি 2-3 বছরের মধ্যে, হুম, কিন্তু হয়তো বা 5 বছর লেগে যাবে। একটা যদি আমাদের মধ্যে এই নাই ভাই, একতা নাই আমাদের মধ্যে, ওই নাই ভাই, আমরা খালি কামড়াইতেই ব্যস্ত, এরে ধরে টানো, ওরে ধরে টানো। আমরা যদি একসাথে করতাম, এই আমার হুম হুম ভিডিওটা 45-50 হাজার ভিউজ গেছিল, হুম হুম ভাই অর্ধেক মানুষ করলেও 25 হাজার হয়ে যেত। করে নাই কিন্তু এটা করে নাই, হুম ঠিক আছে? এদের মধ্যে হিংসা। তো আমি কি বলবো, আমার কাম আমি করে যাব, যদি করলে করলা, না করলে না করলা। হুম হুম। কিন্তু এক সময় তো আসবে যখন একসময় দেখবে যে একসময় আসবে হ্যাঁ। এক একটা ভিউজে দেখবা, এক একটা ভিডিওতে, তোমার ভিডিওতে 1 লাখ যাইবো, আমার ভিডিওতে 1 লাখ যাইবো, হুম হুম। ছাড়লেই 1 লাখ যাইবে, তখন দেখবা, তখন আসা শুরু করবে। তখন আমরা আসলে মোটিভেশনটাও থাকবে। আমি অনেস্টলি আমার অপিনিয়ন দিই। আমি আমার কাছে মনে হয় যে কি দরকার, আমি স্কলারশিপের জন্য পড়াশোনা করি, আমি রিসার্চ নিয়ে ব্যস্ত থাকি, আমি হচ্ছে আইএলস এর প্রিপারেশন টিপারেশন নিব, এর মধ্যে এই আর একটা রাখার কি দরকার? আমি জাস্ট আছি, একটা প্যাশন, আর হচ্ছে এটা একটা যে হিডেন পোটেনশিয়াল মাথার মধ্যে একদম ঢুকাই ফেলছি যে এটা মোটিভেশন হিসেবে রাখছি যে এটার একটা হিডেন পোটেনশিয়াল আছে, এই সময় কাজে আসতেছে না বাট ফিউচার এটা কাজে আসবে, এভাবে আমি নিজেকে মোটিভেট রাখি। তো আপনি নতুন অ্যানিমে ইউটিউবারদের জন্য যেই সাজেশনগুলো দিলেন ওগুলো আবার একটু গুছায় দেন, তাহলে ওরা এটা আর কি কাইটে সামনে দিবনি। আচ্ছা, নতুন ইউটিউবারদের বলবো যে আমি যেটা করছি ওটাই করতে পারো। রেগুলার ভিডিও, ইয়েস, রেগুলার ভিডিও, কনসিস্টেন্সি থাকতেই হবে। একদম হুম ওইদিকে যেও না যে পিওর ভিডিও বানাইতে হবে, যেমন একদম কি বলে হাই কোয়ালিটি যে ভিডিও, হুম দরকার নাই ভাই। অ্যাভারেজ রাখো, কন্টিনিউ ভিডিও দাও। তোমারই একটা পর্যায়ে আসবে, দেখবা আমার চ্যানেলে কি আগের মতো আসে ভিডিও। হুম আমার চ্যানেল এখন এডিটিং ভালো হয়েছে, থাম্বনেইল ইমপ্রুভ হয়েছে, হুম, টাইটেলটা পর্যন্ত আমি ইমপ্রুভ করছি। হ্যাঁ সো তোমার টাইমেও আস্তে আস্তে তোমার অডিয়েন্সই বলবে যে ভাই এগুলো কি করতেছো, হুম এগুলো করিস না। তো এখন জাস্ট আমি যেরকম 30 দিনে 30টা ভিডিও দিছিলাম, পারলে হুম দাও, আর না পারলে 30 দিনে 15টা ভিডিও দাও। হুম ভাই কনসিস্টেন্সি সব থেকে ইম্পর্টেন্ট ইউটিউবে, ঠিক আছে? ইউটিউবের অ্যালগোরিদমরাও নোটিফিকেশন দিতে হবে যে ভাই আমি কিন্তু রেগুলার ভিডিও আপলোড হুম হুম দিতেছি, হুম। ওরাই তোমার পুশ করবে, ঠিক আছে? হ্যাঁ, তো এটা এই তো। আমার আমার কাছেও এই সেম জিনিসটাই মনে হয়, বাট আমি আর একটা জিনিস অ্যাড করব যে সেটা হলো যে একটু আপডেট থাকার। তোমার এই কন্টেন্টটার থেকে যেন নেক্সট কন্টেন্টটা একটু আপগ্রেডেশন আসে, সেটা থাম্বনেল হতে পারে, ভিডিও এডিটিং হতে পারে, এটা হিসাম ভাই ফলো করে। তো এটাই আর কি, আমি চাচ্ছিলাম যে আসলে নতুন অ্যানিমে ইউটিউবাররা স্পেশালি আপনার যদি একটা এক্সপিরিয়েন্স আছে যাতে সবাই এটা বিষয়ে জানতে পারে। তো টকিং অ্যাবাউট অ্যানিমে, এবার আমরা একটু আপনার টপ 5 একটু ডিবেট কন্টেন্টে চলে যাচ্ছি। টপ 5 আপনার অ্যানিমে, অর্থাৎ আপনার পছন্দের 5টা অ্যানিমে নিয়ে বলেন। ও, টপ 5 এর মধ্যে এখন আমার রিসেন্ট একটা অ্যানিমে আমি 1 নম্বরে আনছি, যেটা আমি আমার এই বছরই আনছি। আগে 2017 থেকে তো অ্যানিমে দেখা শুরু করছি, 17 থেকে 24 পর্যন্ত আমার নাম্বার 1 অ্যানিমে ছিল ডেথ নোট।
হুম, কারণ ওইটা দেখেই আমি অ্যানিমে স্টার্ট করছিলাম, বলতাম যে ফার্স্ট লাভ, কিন্তু ভিনল্যান্ড সাগা ওই জায়গাটা নিছে। এন্ড আমি ভিনল্যান্ড সাগারে রাখছি, অনেকগুলো রিজন আছে, অনেকে পছন্দ নাও করতে পারে, বাট আমি ভিনল্যান্ড সাগাতে অনেক কিছু শিখছি, ঠিক আছে, আর অনেক রিলেটেবলও লাগছে। আমাকে যদি ইমপ্রুভ করতে সাহায্য করছে তো অবশ্যই এটার আমি এক নম্বরে রাখবো। তারপরে ডেথ নোট, কারণ ওইটা এক নম্বর, মানে আমি প্রথমে দেখা শুরু ফার্স্ট করছি। কোনো দেখা অ্যানিমে, হ্যাঁ। হ্যাঁ। তারপরে হচ্ছে নারুটো। নারুটো, ইয়াস, নারুটো তো ভাই, নারুটো ব্রো, নারুটো যে বলে মানুষ ইমোশন, ভাই হুম, আসলে ইমোশন, ঠিক আছে। আসলে এখনো যদি রিল টিল দেখি গুজ বাম চলে আসে, হ্যাঁ। পিওর। ওটা আমার এক্সপ্লেনেশনের কোনো দরকার নাই, যারা নারুটো ফ্যান আছো তোমরা জানো। তারপরে আমি তো ব্লিচ ব্লিচ দেখছি, ওয়ান পিস দেখি নাই, তো ওয়ান পিসটার ব্যাপারে আমি বলতেছি না, ওয়ান পিস আমি জাস্ট শুরু করছি। ওয়ান পিস এখন নেক্সট কত পর্যন্ত জানা আছেন? লং রিং লং ল্যান্ড। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলো। তো এরপরে আমি মনে হয় রাখবো হচ্ছে অ্যাটাক অন টাইটান। অ্যাটাক অন টাইটান 4 নম্বরে, হুম, ঠিক আছে। 5 নম্বরে আমি দুইটা অ্যানিমে রাখবো ভাই, আচ্ছা। দুইটারে আমি স্ল্যাশ করে দিতেছি, হুম, ব্লিচ স্ল্যাশ হান্টার হান্টার। ও আচ্ছা আচ্ছা। সো আপনার ফার্স্ট হচ্ছে ভিনল্যান্ড সাগা, সেকেন্ড হচ্ছে ডেথ নোট, থার্ড নারুতো, ফোর্থ হচ্ছে অ্যাটাক অন Attack on টাইটান, আর হ্যাঁ। ফিফথে দুইটা রাখছেন, একটা হচ্ছে ব্লিচ রাখছেন আর হান্টার এক্স হান্টার রাখছেন। তাই আপনার যে ফিফথ যেই অপশনটা আছে না, এই ব্লিচ হান্টার এক্স হান্টার, এই দুইটা অ্যানিমের পাওয়ার সিস্টেম আমার সবচেয়ে বেশি পছন্দের। ব্লিচ তো ভাই, ব্লিচ তো ব্লিচের পাওয়ার সিস্টেম স্টাইলিশ। আর এই যে আমার একটা ফিউচারে এই যে নেক্সট মান্থে হয়তো ভিডিও বানাবো আপনার হচ্ছে এই হান্টার এক্স হান্টারের নেনের পাওয়ার সিস্টেমটা নিয়ে। অনেকে নেন কিভাবে কাজ করে বুঝে না, এরা নিয়ে একটা অনেক ভিডিও বানানোর প্ল্যান সুন্দর, আছে। সব থেকে সুন্দর পাওয়ার সিস্টেম। হ্যাঁ, মানে স্মুথ একটা, তবে এটা কিন্তু আহ, মানে এটা কি বলবো, এটা কিন্তু ব্লিচ থেকে ইন্সপায়ার্ড নাকি? ব্লিচ, ব্লিচ থেকে। হ্যাঁ, কারণ ওটাও স্পিরিচুয়াল এনার্জি, এটাও স্পিরিচুয়াল এনার্জি। আমার কাছে জন্য মনে হয়েছে হয়তো আমার কাছে কিন্তু কোনো প্রমাণ নেই, আমি জাস্ট বলতেছি। প্যারা নাই ভাই, তোমার কেউ মারবে না। প্যারা নাই। না ভাই, এই যে আপনি জানি ওয়ার comment এ করা শুরু জানেন না, করেছে। মানে কোনো উইদাউট প্রমাণ দিলে পরে মানুষ গালি দেয়, ঠিক আছে। আর এই এই পাওয়ার জন্যই তো ভাই সিস্টেমে আমি উল্টা পাল্টাই বলি, আমার ভিডিওতে দেখবা আমি অনেক সময় উল্টা পাল্টা বলি, কি আসে যায় ভাই, আমার কথা বলতেছে, আমি তো আর বলি নাই এটাই এক নাম্বার সত্য, আমি বলতেছি। এই কমিউনিটিতে আমি একটা জিনিস দেখি যে এই আমি যেদিন দেখবো ভাই যে আমি লজিক্যালি কোনো জিনিস প্রুভ করছি, মানুষজন সেটা একদম মেনে নিছে, তখনই বুঝবো যে ইয়েস, একটা ভালো কমিউনিটি গ্রো হয়েছে। আমাদের কমিউনিটিতে অনেক বাচ্চা আছে, তো এগুলা পসিবল না ভাই, এর কোনো সময় হবে না, হবে না, কারণ ডিবেট থাকেই। এখনো দেখবা আমরা ম্যাচিওর হয়ে গেছি, তাও আমাদের মনে মনে থাকে না ভাই এটা কি বললা, কিন্তু আমরা এটা প্রকাশ করি না, বলছি ঠিক আছে ভাই, ইটস ওকে, তোমার হ্যাঁ, ওপিনিয়ন আমি রেসপেক্ট করি। আপনি তো টপ 5 শেয়ার করলেন, তো আমি আমার টপ 5টা পরে বলবো নি, ঠিক আছে, কিন্তু বলে দাও বেড়া নেই। কিন্তু আমি ডিরেক্টলি এভাবে বলি, জানেন, এভাবে বলি যে বিগ 3 নাম্বার 1, সেকেন্ড ড্রাগন বল, ঠিক আছে, তারপরে থার্ড ফোর্থ ফিফথ এভাবে দেখি। আমার একটা আন্ডাররেটেড খুবই পছন্দের অ্যানিমে আছে, কোড গিয়ার্স। কোড দেখি নাই গিয়াস, ঠিক আছে, যদিও। ওই আমার ডিসকর্ডে যেই প্রোফাইল পিকচারটা দেখেন না, ওটা হচ্ছে, লেলুস। হ্যাঁ হ্যাঁ, লালুস ব্রিটানিয়া। তো ওর হচ্ছে ওই মেইন ক্যারেক্টার, তো ওই অ্যানিমেটা আমার খুব টাচ করছে, ডেথ নোটের থেকে বেশি টাচ করছে, ঠিক আছে। আমার কাছে মনে হয় যে কিছু দিক থেকে ডেথ নোটের থেকেও বেটার, স্পেশালি যদি ওয়ার্ল্ড বিল্ডিং পার্টটা ধরেন। হ্যাঁ, এরকম বেশ হতে কিছু পারে, আন্ডাররেটেড অ্যানিমে আছে, আমি জানি এই আন্ডাররেটেড অ্যানিমে নিয়ে যদি ভিডিও বানাই ভিউ আসবে না, বাট এই যে আপনি বললেন না যে সামথিং নিউ, আমার এই আন্ডাররেটেড অ্যানিমে গুলোকে একটু তোলার ইচ্ছা আছে, এই লালুস বানাও। কোড গিয়াসের মতো এরকম টাইপের, বা আমি একটা বানাই রাখছিলাম অনেক আগে, কোনটা নিয়ে? আন্ডাররেটেড নিয়ে। ও, আন্ডাররেটেড এগুলো নিয়ে ভিডিও। আপনার কি মনে হয় যে এখন, যেমন ধরেন যে আপনি যদি একটা আন্ডাররেটেড অ্যানিমে রিভিউ করেন, তো মানুষজন হয়তো ওটা নিয়ে একটু কিউরিওসিটিতে ভুগবে, কিন্তু আমার যেহেতু এরকম ফেস ভ্যালু নাই, আমি যদি একটা আন্ডাররেটেড অ্যানিমে রিভিউ করি, তাহলে কি তারা গিয়ে দেখবে যে যে এই গ্যাজেটুটাকে বলছে, সো এটা আমি দেখি, এটা কি কাজ করবে এখন? অবশ্যই, অবশ্যই দেখবে, অবশ্যই দেখবে ভাই। তুমি দেখো, এইভাবে চিন্তা করবে তুমি, হুম। তুমি এখন যারা আছে তোমার চ্যানেলের মধ্যে, তাদের জন্য তুমি ভিডিও বানাইতেছো না এই আন্ডাররেটেড ভিডিওটা, আহ এই ভিডিওটা বানাইতেছো যারা সার্চ করবে তাদের জন্য, ও যারা নতুন নতুন হুম হুম ওয়াচার, হুম ঠিক আছে, তাদের জন্য বানাইতেছে। এভাবে চিন্তা, আমি এভাবেই চিন্তা করি, কারণ আমাদের যারা
ডেইলি পাবলিক আছে, হুম হুম তাদের মধ্যে 80% হয়তো বা দেখে রাখছে, হুম ঠিক আছে, কিন্তু 20% আছে যারা দেখে নাই, তাদের জন্য হেল্প করবে। আর যারা সার্চ করবে তারা তো দেখবে, তারা দেখবে যে ওই আন্ডাররেটেড এটা, তারপর হুম হুম। দেখবে তোমার স্টোরি গুলো শুনবে আগে যে এটার মধ্যে কি টাইপের স্টোরি আছে, তারপরে দেখবে যে এটা কি আমার ইন্টারেস্ট আসছে নাকি, যেটা ইন্টারেস্ট আসবে সার্চ দিয়ে তারপর ওটা দেখবে, আমি যেরকম করতাম আর কি। হুম 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 বুঝতে পারছি। তো এটা লং টার্ম প্ল্যান রাখতে হবে না? আমার তো সবই লং টার্ম ভাই। আমি আমি ওরকম চিন্তাই করি না কোনো যে আমার ভাই ভিউজ এর কথা ছাইড়াই দিছি আমি এখন। ওই যে ভিনল্যান্ড সাগা নিয়ে যে ভিডিওটা বানাইছি, হ্যাঁ আমি চাইছি সবাই দেখুক, মনে হয় 18,000 না 20,000 ভিউজ গেছে, হুম হুম কিন্তু ভিডিওটা আমি চাইছিলাম আরো যাক, কিন্তু একদম হুম যে অখুশি তা না, কিন্তু এটা হয়েছে কি, এটা তোমার ওই যে অভ্যাসে পরিণত করতে হবে। আমার যেমন, আমি আর যদি এন্টারটেইনিং ভিডিও দেই হুম মানুষ হুম, দেখে, হ্যাঁ হ্যাঁ কিন্তু যখনই আমি মনে করো একটা রিভিউ দেই, রিভিউ কিন্তু মানুষ খাইতে চায় না, হুম হুম বোরিং টাইপের হয়। হ্যাঁ হ্যাঁ তো ওই জিনিসটা আমি আস্তে আস্তে ওদেরকে খাওয়াইতেছি। এক মনে করো 2টা দিলাম নর্মাল ভিডিও যেগুলো আসলে আমার কথার জন্য দেখতেছে, আবার একটা দিলাম একটু এন্টারটেইনিং, আবার 2টা দিলাম, এরকম ভাবে আসলে খাওয়াইতেছি যেন ওরা ইউজ টু হয়ে যায়। আহ, বুঝতে আর পারছি। So, এরকম আর ভিউজ এর কথা চিন্তা করে লাভ নাই, তোমার চ্যানেল ডেড হবে না, হুম এখন হুম, চলতেছে এরকম, বাস যখনই দেখবা একটু কম ভিউজ যায়, যেটা তোমার ইউজুয়াল যে হুম ভিডিওটা হুম, ওইটা নিয়ে আসবা, যেন আহ, আবার একটু পাম্প আপ করে, পাম। আবার তুমি নর্মাল আমার চলে যাবে চ্যানেলে আর কি। অ্যানালিটিক্স এখন কি জানো, আমার চ্যানেল অ্যানালিটিক্স কিন্তু একদম উপরে, কিন্তু সমস্যা আমার হলো আমার রিসেন্ট ইয়েগুলো নিচে। আমি জানি যে ইউটিউবে আপনার প্রাইম ইনকাম সোর্স না, এটুকু জানি। এটাই কি এটাই কোনটা আমি আমি নিজেও জানতে চাই না বা অডিয়েন্সকেও জানাতে চাই না, আমি জানি আপনি এটা নিয়ে বলবেনও না। তো তো আর একটা টাইমের একটা ভ্যালু থাকে আমি জানি, সো একটা টাইম যেহেতু দিচ্ছেন। সমস্যা নেই, প্যারা নেই। এবার তাহলে যদি সময় থাকে তাহলে একটু আপনার আর তালহা ভাইয়ের ইয়ে নিয়ে একটু বলেন, এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন। ও, তালহা ভাই আমার মনে হয় আমি অনলাইনে তালহা ভাইয়ের সাথেই, আমার অফলাইনেও তেমন ফ্রেন্ডস নাই, হুম বুঝছো, হুম আমি ফ্রেন্ডস ওরকম বানাই না, কারণ ভাই আমি একটু ডিফারেন্ট, বুঝছো, আমার মেন্টালিটিটা অন্য ডিফারেন্ট চলে। আমার ফ্রেন্ডস ছিল অনেক, কিন্তু আমি ওইখান থেকে এখন আমি অন্য ডিস্ট্রিক্টে চলে আসছি, আর হুম এখানে আমার ওরকম কানেক্ট হয় নাই হুম অনেকের হুম, সাথেই, আমি স্কুলে পড়ছি, হুম। কলেজে পড়ছি, কিন্তু ওরা হয় কি, ওরা আমার টাইপের না, আচ্ছা আমি যে আচ্ছা। লাইনের ওই লাইনের না, ওরা আবার বাহিরে ঘুরতে পছন্দ করে, আড্ডা দিতে পছন্দ করে, আর বিড়ি গাঁজা টানে, ঠিক হুম আছে। হুম হুম তো আমার হয়েছে কি ভাই, আমার ফ্যামিলি সামলানো লাগে, আমার হুম কাম করা লাগে, ওদের ওই টেনশন নাই। দেখা গেছে কারো কারো বাপ আছে, সে বিজনেস করতেছে, ওই টাকা হুম দিয়ে চলতেছে, কারো ভাই বিদেশে থাকে, সে ওইভাবে হুম চলতেছে, তো তার ওই নাই, মানে ক্ষুধা নাই। আমি ওদের সাথে মিশতে গেলে বলবে ভাই তুই তো সারাদিন ঘরে থাকো, তুই তো ফার্মের মুরগি হয়ে গেছো, আহ, তো এদের সাথে তুমি কিভাবে অ্যাডজাস্ট করবা। আমি ঠিক আছে ভাই, তোরা যা মনে করো, আমার কোনো সমস্যা নেই, হুম হুম চলতে চাইলে ওরাই আবার ওরাই বলে ভাই আসো না কেন, আসো না কেন, এই। তো এই জন্য আমার ওরকম ভাবে ওরকম ফ্রেন্ডস হয় নাই, যদিও আমার ওই মানে কি বলে ওটা, ছোটবেলার ফ্রেন্ডস যেগুলো আছে ওগুলো আছে, কিন্তু কানেকশন অতটা নাই, কারণ আমি অন্য ডিস্ট্রিক্টে। আহ। ভাই তো এরকম কিছু করতে করতে কিছু মনে না করলে একটা মানে আঙ্কেল, মানে এখন তো পৃথিবীতে নেই সম্ভবত, হ্যাঁ তো হ্যাঁ উনি মানে কখন আর কি মারা গিয়েছিলেন? 2018-এ টু 18 থাউজেন্ড মারা গেছে। এইটিন তো এরপর কি হলো, এরপরে আমি ওই যে ভিডিও টিডিও বানাইতাম, হুম হুম তো একদিন তাল্লা ভাইরে বললাম ভাই তুমিও তো ভিডিও বানাও, মানে আমি আগে তো আমরা হিন্দি বানাইতাম, আমি তো হুম হুম, জানতামও না যে ওই হিন্দিতে ভিডিও, মানে ওই বাংলাদেশি, ও, পরে এটাও জানলাম যে ও বাংলাদেশি, আমিও বাংলাদেশি। তো এরকম ভাবে ওর সাথে পাবজি যখন আসলো, ওরে ডাকলাম ভাই আসো পাবজি খেলি, একলাগে স্ট্রিম করি, হুম এইভাবে আর কি। তো প্রথম প্রথম আইসা ও মানে ভয়েস দিত না, হুম হুম কথা বলতো না, ঠিক আছে, মেয়েদের মতো ছিল, এখন ওর মধ্যে মেয়েদের মতো এরকম আছে, ঠিক আছে। তো ও, তো একটু ওইরকম কথা বলতো না, ওরে পচাইতাম, কঠিন পচাইতাম যে ভাই তুই এইগুলা করো, ঠিক আছে। তো এরপরে আস্তে আস্তে ওই পিসি বিল্ড করলো, আমিও পিসি বিল্ড করলাম আহ, একটা স্ট্রিম করার জন্য। তো দুইজনেই একসাথে করলাম, তারপরে স্ট্রিম করা শুরু করলাম। এরপরে একদিন বললাম যে ভাই আমি ঢাকায় আসছি, আসো দেখা করি। তো তাহলে ভাই আসলো, দেখি কি একটা 3 কোয়ার্টার পইরা, ঠিক আছে, আর একটা গেঞ্জি কি যেন একটা পরছে, পরে একটা ক্যামেরা একটা ঝুলাইছে পাশে, হাঁটতেছে, হাঁটতে হাঁটতে আসলে, এমনি তো ছোট মানুষ, ঠিক আছে, পান্ডা। তো হাঁটতেছে। ভাই ঢাকাইয়া, পুরান ঢাকাইয়া মানুষের স্টাইলই অন্যরকম,
হুম। ঠিক আছে, আর আমি তো ছিলাম এই দিকের, আমি ভাই কি বসুন্ধরায় চলে আসছে একটা স্যান্ডেল ম্যান্ডেল পইরা চলে আসছে। ঠিক আছে ভাই। তো পরে ভাই ওর সাথে কথা হলো, দেখলাম ভালোই। ও আবার একটু পুরান ঢাকায় নিয়ে এই যে হাজি বিরিয়ানি টিরিয়ানি খাওয়াইলো। হুম, হুম। তো এইভাবে প্রথমবার দেখা হলো, তারপরে আস্তে আস্তে আমরা আরো ক্লোজ হয়ে গেলাম, কারণ আমাদের মেন্টালিটি প্রায় সেমই ছিল, আহ, আর আমরা একই ফিল্ডে ছিলাম। ওইও যেই কাজ করতো আমিও হুম, সেম হুম। কাজ করতাম। আবার আমরা গেমিং এও গেলাম একসাথে। আবার আমরা এই একই একই হ্যাঁ। লেভেলে, আমরা অ্যানিমে লেভেলে, অ্যানিমেতেও আমি আগে গেলাম, তারপর ও আসলো। কিন্তু আমি বাংলায় আসলাম, ওই বাংলায় আসছে কিন্তু এখন নাই। যাই হোক, হুম। তো এরপর হইলো কি আমরা একসাথে ইন্ডিয়া টিন্ডিয়া গেলাম, অনেকবার গেছি, 2-3 বার গেছি ইন্ডিয়া। তারপরে ঘুরতাম একসাথে, সিলেট মিলেট কক্সবাজার সব আহ, জায়গায়, একটা গ্যাঞ্জামও বাঁচতো ভাই। হুম, হুম, ঠিক আছে, হুম, এমন না যে ওই ওই হইছে ডিফারেন্ট, ঠিক আছে, ওই বলছি না মায়োগো মতো, একটু হুম, কিছু হুম। হইলেই সে কথা বলা বন্ধ তার। সেন্টি খাবে। হ্যাঁ, হ্যাঁ। এই টাইপের হইতো, কিন্তু ওই মাঝে মধ্যে আর কি হয়, একটু গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হয়, পরে আবার ওই আসে ভাই আমার, তো এই তাও আবার একসাথে আবার মিশে যায়। তো এই তো, এখন তো সে বিয়ে করে ফেলছে ভাই, হুম। আর আমার উপরে প্রেশার একটা দিয়ে গেছে, সবাই এখন বলে আমার বিয়ে করতে। হ্যাঁ, আমার মনে হয় যে তালহা ভাইয়ের বিয়ের পরে মনে হয় আপনার মানে ম্যাক্সিমাম পোর্শন অফ পিপল আপনাকে জিজ্ঞেস করেছে কবে, মানে আপনার এই হ্যাঁ। সময়টা কবে আসবে বিয়ের। ভাই আমার কিউএনএতেও মধ্যে জিগে রাখছে ভাই, বিয়ে কবে, বিয়ে কবে, সবগুলো বিয়ে কবে, ভাই কি অবস্থা একটা। আমাকে দেখে মনে হয় আমার আমার অত ইয়ে হয়েছে ভাই, বয়স হয়েছে না। 25 বছরই তো ভাই। হ্যাঁ, বাট আপনার আমার মতো আপনার এজিংও তো অনেক স্লো। ভালো না ভাই আমাদের এই আমাদের জিনিসটা। এজিং অনেক স্লো। আমি এটা প্রথম দিকে আমার একটু প্রবলেম হতো, স্পেশালি স্কুল আর কলেজ লাইফে। বাট আমার ভার্সিটি লাইফের ও হওয়ার পর এটা একটা ফ্লেক্স হয়ে গেছে, কারণ আমি ছিলাম সবচেয়ে ছোট তো। ঠিক আছে, হুম। তো দেখা যাচ্ছে যে ওই একটা টিম লিডারশিপে ক্যাপ্টেন ট্যাপ্টেন ছিলাম, তো কেউ এরকম ভাবে প্রথম দিকে আচ্ছা একটু আচ্ছা ভাওটাও আচ্ছা আচ্ছা। দিয়ে যাইতো না, যে একটা বেবি ফেস টাইপের ছিল। ঠিক আছে, হুম। বাট ইউনিভার্সিটি লাইফে ওইটা একটা ফ্লেক্স হয়ে গেছে, কারণ এখন আমার যারা ফ্রেন্ডেড আছে ওদের আপনি যদি দেখেন, ওদের মানে একটা প্রফেশনাল একটা ভাইব থাকে না, বড় টড়ো, চুল টুল একটু হুম। পাতলা হয়ে যাওয়া, দাড়ি টাড়ি হ্যাঁ ঘন হ্যাঁ হয়ে হ্যাঁ। যাওয়া, ওদের এই ভাইব চলে আসছে, মানে দেখেই মনে হয় যে বিয়ে টিয়ে করে বিয়ে দুই তো। তিন ছেলের বাপ। কিন্তু আমাকে দেখে এরকম মনে হয়, স্টিল আমাকে দেখে মনে হয় যে ইউনিভার্সিটি একটা স্টুডেন্ট। আর ড্রেসিং টেসিং ওইভাবে করি, তো এটা এখন একটা ফ্লেক্স হয়ে গেছে। ওরা এখন আফসোস করে যে ভাই তোর চুল কেন পড়ে না। আমার আমার সাথে আমারও তো বলতো ভাই তোর দাড়ি নাই, আর ঠিক আছে ভাই, বানাও বানাও, বানাও, আমাদের সমস্যা নেই। ওরা দেখা যাচ্ছে ভাই, মাঝখানে একটু ব্লার হয়ে গেছিল। ওরা দেখা যাচ্ছে যখন ওই আপনার এই বুড়া টুরা হয়ে যাবে, ঠিক আছে, তখনও দেখা যাচ্ছে যে আমাদের তখন হয়তো ওই বয়স্ক ফেসটা আসবে, ফেসের মধ্যে যে একটা ভারত্ব। তো এটা এটা কিন্তু একটা ফ্লেক্স। প্যারা নাই, প্যারা নাই, আমার মনে হয় আমি এখনো যদি আছে আমার মধ্যে ভাই, বয়স হলে ম্যাচুরিটির ওই ভাব থাইকা যায়। তো আমরা আপনার আর বেশি সময় নিব না। আপনাকে অনেক থ্যাঙ্কস এতক্ষণ কথা বলার জন্য। বাস লাস্ট একটা কোশ্চেন দিয়ে শেষ করব, সেটা হলো আপনার লাইফের বেস্ট ডিসিশন এবং আপনার লাইফের ওর্স ডিসিশন, এটা জেনে ওরে আমরা শেষ ভাই, করব। এই টাফ, অনেক টাফ ভাই। আমাকেও একজন জানো আমার কিউএনএ তে আমাকে কোশ্চেন করেছে যে তোমার সব থেকে বেস্ট ডিসিশন কোনটা। হুম, হুম। আমি আসলে চিন্তায় পড়ে গেছি যে ভাই আসলে বেস্ট ডিসিশন আমার কোনটা। পরে আমি খুঁজে বের করলাম কি, যে কন্টেন্ট ক্রিয়েশনের লাইনে আসাটাই আমার হয়তো বা বেস্ট ডিসিশন হয়েছে। আহ, ঠিক আছে, কারণ আমি, আমার মনে হয় আমি কন্টেন্ট ক্রিয়েশনে আসার পরেই আমি অনেকগুলা স্কোপ দেখতে পাইছি যে কোন জায়গা থেকে অনলাইন ইনকাম করা যায়, যেটা আমি কোনো দিনও হয়তো বা আমি রিয়েল লাইফে বাংলাদেশে বসে আমি ইনকাম করতে পারতাম না। হুম। ঠিক আছে, আর আমার কোর্স ডিসিশন আমি অনেকগুলাই নিছি ভাই, বুঝছো। মানে আমি বলবো যে আমি ডিসিশন নিলেই, আমার এমন একটা ফেজ ছিল, আমি ডিসিশন নিলেই সেটা আমার ব্যাকফায়ার করতো। ব্যাকফায়ার করতো, আচ্ছা। আমি এই ফেজের মধ্যে ছিলাম প্রায় 2019 থেকে 2023-24 পর্যন্ত, হুম। 23 পর্যন্ত আমি এই একটা ফেজের মধ্যে ছিলাম যেখানে আমি যা করি পিছনে চলে যাই। ঠিক আছে, সো আচ্ছা। অনেকগুলাই ডিসিশন নিছি, বাট আমার মনে হয় হ্যাঁ একটা ডিসিশন নিয়েছি, কিন্তু আমি ওটা বলতে পারবো না ভাই, সরি ও। ভাই। কারণ ওটা অনেক অনেক আমি কারো কোনো সময় শেয়ার করি নেই, ও, আর ওটা ঠিক আছে। আমার মনে হয় থাকা উচিত। আচ্ছা, ঠিক আছে, ওটা যদি হিডেন থাক, এটা যেহেতু বলছে না, তাহলে এবার বলেন যে আপনার আপনার হোল ইউটিউব ক্যারিয়ার লাইফে সবচেয়ে হুম। বেশি ইনকাম কত টাকা এক মাসে? এক মাসে, হুম। এক মাসে
5 লাখ টাকার মতো ছিল। ও ভাই, আর 5 লাখ ওর্স্ট টাকা ওই সময় ওর্স্ট। এটা তো আমি তো এখন কোনো এখন চলতেছে মনে হয়। না না না, এখন চলতেছে না। ওর্স টাইম এখন চলতেছে না, এখন আমি আছে স্টেবল আছে আমার সবকিছুই। কিন্তু ওর্স ছিল ভাই, এমন এমন টাইম ছিল যে মানে ভাই এমন মেন্টাল ব্লকের মধ্যে ছিলাম, হুম, আমি নিজেও বুঝতেছিলাম না আমি কি করতেছি, আমি আহ, কেন করতেছি। ঠিক আছে, আমি তো বলছি আমার কোনো ফ্রেন্ড সার্কেল ওইরকম নাই, হুম, আর আমার এই যে কেউ সাজেশন দিবে হুম, হুম, আমার বড়, তাও তো নাই আমার। ঠিক আছে, আহ, আমার বাপের বাবও তো নাই, আমার আম্মুরকে আমি যদি আমার ব্যাড সিচুয়েশন বলি, সে তো নিজেই তো টেনশন সেন্টি নিবে, তাই না, খাবে। সব আমার উপরে। হুম, তো আমি এমন হয়েছে যে আমি 6 মাসেও 1 টাকা ইনকাম করিনি, আহ, বুঝছো? বুঝতে পারছি। সমস্যা না, এটা আমার কাছে অদ্ভুত কিছু না, কারণ লাস্ট 1-1.5 বছর ধরে আমি এর থেকে টিউশনি করে বেশি ইনকাম করতাম। ইউটিউবে আসার পর আমি ইউটিউবটা সিরিয়াস নেওয়ার জন্য এই টিউশনিটা ছেড়ে দিছিলাম। যাই হোক, এটা ফিউচারে হয়তো একটা ইয়ে করবে। লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন, ঠিক আছে ভাই, আপনার ঠিক আছে। ইউটিউব চ্যানেল হ্যাক হওয়ার পিছনে রিজন কি মনে করেন আপনি? ইউটিউব চ্যানেল হ্যাক হওয়ার পিছনে প্রথমটা তো সোললি ছিল হচ্ছে আমি একটা স্পন্সর করতে গেছিলাম, হুম, অ্যান্ড ওই স্পন্সরশিপটা করে মানে ওটা একটা সফটওয়্যার ছিল, আমি ওরা যেভাবে যেভাবে বলছে আমি ওই যে সফটওয়্যার ইনস্টল দিছি, এডিটিং সফটওয়্যার ছিল, হ্যাঁ, হ্যাঁ, পিসিতে মধ্যে ইনস্টল দিছি, রাতের মধ্যে দেখি শেষ। আর তার মানে ওটা সেকেন্ডটা একটা ছিল স্প্যাম হচ্ছে, ছিল। হ্যাঁ ওইটা প্রথম প্রথম ছিল, আমি ওসব বুঝি নাই, ওসব হুম, এতটা চলো ছিল না ইউটিউব হ্যাকের। হুম, পরেরটা হয়েছে কি, আমি প্রিমিয়ার প্রো ক্র্যাক ভার্সন ডাউনলোড করতে গেছে। আরে আর আমি বুঝিও নাই ভাই 10 দিন পর্যন্ত যে ওই হ্যাক করে রাখছে, কারণ ওই সময় তো আমার ওই পিসি টিসি অফ ছিল, আমি চালাইতাম না। হুম, 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 তো 10 দিন আমি বুঝিও নাই যে আমার চ্যানেল হ্যাক হয়েছে। পরে আহ, দেখি কি আমার চ্যানেল হ্যাক, এখন ইউটিউবের সাথে কথা বললেও আমার চ্যানেল ব্যাক করতে পারতেছি না, কারণ 10 দিন 7 দিন গেলে পর তারপর আর চ্যানেল হ্যাক মানে ফেরত আনা যায় না। সো এটা তো এই আমি নিজের ফিউচার ইয়ে হিসেবে রাখলাম। ধরেন ওই যে আমি ভাই একদিন সকালে ঘুম থেকে উঠে দেখবো যে আমার ইউটিউব চ্যানেল নাই, আমি তো জানি যে আমার কতটা পরিশ্রম ভাই গেছে এটার উপর। ভাই ব্রেকআপ কি জিনিস ভাই, ব্রেকআপের ডবল তুমি খাইতে পারবা না ভাই, হ্যাঁ, তা আমার মনে হয় যে তুমি আমার ভাত খেতে আমি পারবা এখন না। এমন ওই যে মেন্টাল স্টেটে চলে গেছি যে আমার হার্ট ব্রেক করা অতটা ইজি না, বাট এই ইউটিউবের গেলে আমার হার্ট ব্রেক হয়ে যাবে। Yes, তো ডিপ্রেশনে চলে যাবে পুরো। ডিপ্রেশনে। সো যাই হোক, আমরা হিসাম ভাই থেকে আর বেশি সময় নিব না, ভাই যতটুকু সময় দিছে। থ্যাংক ইউ ভাই। তোমরা নিচে কমেন্ট করো যে আবার তোমরা হিসাম ভাইকে চাও কিনা কোনো নতুন টপিক নিয়ে, আমরা আবার হিসাম ভাইকে আইআরএল করো বলবো। ভাই, আইআরএল এ ভিডিও করবো তোমার সাথে, দেখা করো ভাই, দেখা করো। ঠিক আছে, সো আমরা আর আমরা ফিউচারে আমরা কি কি পডকাস্টে কি কি টপিক নিয়ে কথা বলতে পারি, তোমরা সেটাও কমেন্ট বক্সে জানাতে পারো। আর হিসাম ভাইকে তো তোমরা অবশ্যই চিনো, আমি জানি তার প্রমোশনের দরকার হবে না, বাট তারপরেও আমি হিসাম ভাইয়ের চ্যানেলের লিঙ্কটা সাবস্ক্রাইব করো। ডেসক্রিপশনে দিয়ে দিব, ঠিক আছে, জাস্ট জাস্ট ফর দ্য ফর্মালিটি। সো থ্যাংক আজকের ইউ ভাই, পডকাস্টটা এই পর্যন্তই। হ্যাঁ হিসাম ভাই, আপনি যেহেতু গেস্ট, সো থ্যাংক ইউ। আপনি ইয়ে করে দেন। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই, অনেক ভালো লাগলো, অনেকক্ষণ কথা বলছি। আর আমিও যা ভাবছিলাম তার থেকে তুমি ভালোই বের হইছো, আমি ভাবছিলাম যে আরো একটু কি বলে একটু ভিতরে ভিতরে থাকবা, কিন্তু দেখছি ভালোই তোমার মন খোলা আছে। তো ওই দিক থেকে মানুষের সাথে যত কথা বলবো ততই মানুষকে চেনা যায় আসলে। হ্যাঁ, আর আমি মনে করবো যে ভাই আরো একটু বেশি আমাদের সাথে সোশ্যাল হও, তুমি বেশি থাকো না, তুমি কি যে করো আমি নিজেও জানি না। তো একটু এই ডিসকর্ড এখন টিসকর্ডে এখন আইসো। এখন পারবো, বুঝছেন, এখন পারবো, কারণ এর আগে আমার একাডেমিক লাইফ আর ইউটিউব লাইফ ব্যালেন্স করতে হয়েছে, তো একটু টাইম মেনটেন করতে পারি না, বাট এখন একটু ফ্রি আছি, এখন পারবো আর আশা করি। সো আর স্পেশালি আমার অডিয়েন্সকে থ্যাঙ্কস দিতে চাই, কারণ অডিয়েন্স এইভাবে ইয়ে না করলে, ঠিক আছে, এই বিষয়ে আমাদের কোলাবোরেশনটা এত দ্রুত হতো না। ঠিক আছে, যাই হোক, আজকের পডকাস্ট এই পর্যন্তই। See you in next podcast and don't subscribe if you are not an anime fan. এটা Obviously. এটা ভাই আমি আমার সাইন ডায়লগ বানাই নিছি।